Stuff. So you all know that this is our first free live class of this new session. And in this class, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। আগে জাস্ট এইটা নিয়ে কথা বলবো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, অর্থাৎ আমরা যারা ইংরেজি শিখি আমরা বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকি। এইভাবে শিখলে কখনো শেষ নামানো যায় না, আমাদের সিকোয়েন্সটা বুঝতে হবে। অর্থাৎ ঠিক কোন বিষয়গুলো, কোন টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকলে, ক্লিয়ার একটা ধারণা থাকলে আমরা দ্রুত ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবো। তো আমি মূলত সেইটাই দেখানোর চেষ্টা করব, সেই বিষয়গুলোই বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো এখানে, আপনাকে 7 পয়েন্ট, আই উইল গিভ ইউ 7 পয়েন্টস। এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনি খুব দ্রুত সময়ের ভিতর ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, এবং সেটা পারবেন কিনা তারও প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাই দিব। এরপর আমি দেখাবো কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আমরা যখন ইংলিশে সেন্টেন্স বা বাক্য লিখতে যাই বা বলতে যাই, ছোট ছোট সেন্টেন্সগুলো থেমে যায়, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, সেটা কিভাবে আনতে হয় আমি দেখাবো। এছাড়া আমরা অনেকেই মোটামুটি রিডিং পড়তে পারি বা লিখতেও পারি বা গ্রামার জানি, কিন্তু এগুলো জানা সত্ত্বেও প্র্যাকটিক্যালি স্পিকিং করতে পারি না সার্টেন টপিকের উপর। তো কিভাবে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ মেনটেন করে সাবজেক্টের পরে ভার্বটাকে কারেক্ট ফর্মে ইউজ করে একটা সার্টেন টপিকের উপর কোনো গ্রামাটিক্যাল মিস্টেক সেটা কিভাবে স্পিকিং করা যায়, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, এইটা আমি দেখাবো। যদি লাস্ট পর্যন্ত থাকেন, আমি এতটুকু বলতে পারি আপনার সময়টা বৃথা যাবে না, আপনি এই জায়গা থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আই এম গোয়িং টু স্টার্ট ইট। হেয়ার ইউ ক্যান সি প্রথমত কি লেখা আছে দেখেন। আগে আমি পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, তারপর আমি ইন ডিটেলসে আমি আপনাদের এটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। হ্যাঁ, তো এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন, যে ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ফরেনার উই হ্যাভ টু ফলো সাম স্ট্র্যাটেজি, we have to do some plan, that is from where will you start our journey and what will you study firstly, how can we improve gradually and day by day. So those questions will be circling in your mind, and in this class, I'll give you some tips so that you can understand about all the process of learning English easily. So এখানে আমি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আবারও বলছি, ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে একটা খাতা কলম নিয়ে বসবেন আপনারা, তাহলে ক্লাসটা বুঝতে বা দেখতে অনেক সহজ হবে। তো দেখেন, my first point is, first of all, for learning this language you have to gather some basic idea about sentences. প্রথমত আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। কেন রাখতে হবে আমি সেটা বলছি, ইন ডিটেলসে সবকিছু বলবো। তার আগে একটু দেখেন, ফর এক্সাম্পল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট 5 types of sentence structure according to meaning, as well as 3 types of sentence structure according to structure। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স বা বাক্য দুইভাবে হয়, আপনারা প্রত্যেকেই জানেন। একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে আছে 3 প্রকার। এগুলো আমরা জানি, টোটাল 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার দেখা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ এই যে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটাটিভ, এগুলো হচ্ছে অর্থ অনুসারে, আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো গঠন অনুসারে। এগুলো জানলে কি হয়, আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, একটা স্টোরি, একটা ফিকশন, নন ফিকশন, নোবেল, অনেকে আমরা রিডিং পড়ি, বাট পড়ার পর তার অ্যাকচুয়াল বাংলাটা কি, অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল থট বা সেন্স আমরা বুঝতে পারি না। তো এই সেন্টেন্সগুলো সম্পর্কে যদি ভালো একটা কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু ওই অ্যাকচুয়াল সেন্সটা বোঝা যায় যে কোনো বাক্যের। তো এটা আমাকে জানতে হবে। এরপর পয়েন্ট নাম্বার 2, আফটার নোয়িং দিস সেন্টেন্সেস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স কম্পোনেন্ট। অর্থাৎ সেন্টেন্সের উপকরণ সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে। সেন্টেন্স কম্পোনেন্ট বা এলিমেন্টস যেটাকে আপনি বলতে পারেন, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে মূলত কি থাকে। একটা সেন্টেন্স বা বাক্য যখন আপনি তৈরি করবেন, সেখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কাকে বলে, অ্যাপোজিটিভ জিনিসটা কি, অ্যাডভার্বিয়ালটা কি, এই বিষয়গুলোকে আমার জানতে হয়। তাহলে কি হয়, একটা সেন্টেন্সকে অনেক ব্রড করা যায়, অনেক লং করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করা যায়। কি জানা থাকলে, সেন্টেন্স কম্পোনেন্ট। দেখেন আমি কিন্তু একদম বেসিক, একদম শুরু থেকে বলছি, অরিজিন থেকে বলছি, এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে ঠিক কি আছে, ঠিক কোন জায়গাগুলো, কোন বিষয়গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট বা ভালো ধারণা রাখলে আপনি দ্রুত ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এরপর দেখেন পয়েন্ট নাম্বার
তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান কি বললাম, জাস্ট প্রথমত একটা হেডলাইন দিবেন। আমি এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়ে দিচ্ছি, এখানে খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তো পয়েন্ট নাম্বার ওয়ান, প্রথমত একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এরপরে আমি কি বললাম, আপনি এখানে টোটাল 7টা পয়েন্ট নিয়ে আমি কথা বলছি। 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখেন যে সেন্টেন্স, জাস্ট এতটুকু লিখে রাখেন, আমাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। পয়েন্ট নাম্বার টু, সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ সেন্টেন্সের যে উপকরণ থাকে। পয়েন্ট নাম্বার থ্রি, দেখেন পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য। পার্ট অফ স্পিচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইংলিশ গ্রামার। ফ্রম এভরি সেন্টেন্স and every word has a particular name, and you have to call those words from 8 types of part of speech. And if you have clear concept about part of speech, you can easily translate any sentence from English to Bengali, as well as you can understand all the things about sentences. দেখেন এই পার্ট অফ স্পিচ জিনিসটা কি, স্পিচ এর পার্ট মানে বাক্যের পার্ট বা অর্থ, মানে এটা কেমন জানেন? অনেকেই মনে করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য গ্রামার ভালোভাবে রপ্ত করা দরকার, আবার অনেকেই মনে করেন না, গ্রামার অতটা প্রয়োজন হয় না, প্র্যাকটিক্যালি শিখতে পারলেই হলো। কিন্তু গ্রামার যারা শিখতে চান, ইংলিশ গ্রামার জিনিসটা মূলত কি, এই গ্রামার হচ্ছে কিন্তু এই পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে, তার হোল ইংলিশ গ্রামারটা কাভার হয়ে যায়। কারণ ইংলিশ গ্রামারে যা কিছু আছে সবকিছুই প্রায় এই পার্ট অফ স্পিচের ভিতর থেকেই বের হয়। তো এইটা আমাকে জানতে হয়। এখন এই বিষয়টা কি, এবং এই পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এটা সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, আপনি কখনোই প্রফেশনালি ইংলিশে লিখতে বা বলতে পারবেন না। লিখতে গেলে বলতে গেলে কনফিউশন ফেস করবেন যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে। ইভেন যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, কোন ধরনের ভোকাবুলারি গুলো পড়লে আমি ইংলিশে দ্রুত এক্সপার্ট হতে পারবো, এই ভোকাবুলারি গুলো পার্ট অফ স্পিচ ধরে ধরে পড়তে হয়। কেন এটা গুরুত্বপূর্ণ বা কেন এটা আমাদের পড়া দরকার, একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাই। সেটা হচ্ছে, মনে করেন পার্ট অফ স্পিচটাকে আগে আমি একটু বলি। আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, প্রতিটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। যেমন দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, অন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে, হি প্লেইস ফুটবল অন দ্য ফিল্ড। এই যে বাক্যটা আমি লিখলাম, দেখেন একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। যেমন এইখানে এই এই বাক্যটা তৈরি করতে গেলে আমার এই শব্দের ব্যবহার করতে হয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ বা ওয়ার্ডের একটা নাম থাকে, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ইংলিশে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এগুলো আপনারা সবাই জানেন, নাম জানি আমরা, ডেফিনেশন জানি, বাট এটার প্র্যাকটিক্যাল ইউজটা আমরা জানি না, আইডেন্টিফাই করতে পারি না। এটা করতে হবে। হ্যাঁ, 8 প্রকার পার্ট অফ স্পিচ গুলো কি? এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এইখানে দেখেন আমি একটু বলি, এই যে হি, এই ওয়ার্ডটা কি? এটা একটা প্রোনাউন। প্লেস, এটা একটা ভার্ব। ফুটবল, এটা একটা নাউন। এই যে প্রতিটা ওয়ার্ডের একটা নাম বলছি না, অন, এটা কি? এটা একটা প্রেপোজিশন। এই যে দা, এটা কি? আমরা এ অ্যান্ড দি কে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ। ফিল্ড, অ্যাজ এ ওয়ার্ড, এই শব্দটা একটা নাউন। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম বললাম না, এই নাম বলাটা আমাদের শিখতে হবে, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। এটা আমি আগামী ক্লাসে ইন ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। আমি আরেকটা টপিকের নাম বলি আপনাদের, আপনার জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল নামে একটা টপিক আছে, আপনারা জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং এটা নিয়ে অনেকেই বিভিন্ন সময় কনফিউশন ফেস করে। এই বিষয়টাও এই পার্ট অফ স্পিচের সাথে রিলেটেড বা কানেক্টেড। আমি যদি এইটা নিয়ে একটু কথা বলি, যেমন মনে করেন আমি যদি আপনাকে এরকম একটা ওয়ার্ড বলি, মানে এই পার্ট অফ স্পিচ শিখতে হবে কেন, জানতে হবে কেন, এটা একটু বোঝেন। এগুলো আমি কি বলছি, আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। আমার কথাটাকে একবার বোঝেন, এই নামগুলো কোন জায়গা থেকে আসে? এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ আপনি যে সেন্টেন্সই লেখেন না কেন, যে সেন্টেন্স বা বাক্যই বলেন না কেন, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের এক বাক্যের ভিতরে যে শব্দ, ওই শব্দের নাম আছে, এটা আইডেন্টিফাই করতে হয়। এবং এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কখনোই একটা সেন্টেন্স পড়ে
তার অ্যাকচুয়াল মিনিং বা অর্থ বুঝবেন না। এই পার্ট অফ স্পিচটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, আপনি মনে করেন একটা ইংলিশ নিউজ পেপার পড়ছেন, আপনারা জানেন একটা নিউজ পেপারের ভিতর অনেক ফ্রেজ বা ক্লজের ব্যবহার থাকে, অনেক লং সেন্টেন্স থাকে। মনে করেন দুই তিন লাইনের একটা সেন্টেন্স বা বাক্য, এবং একটা বাক্যের ভিতর টোটাল 15টা ওয়ার্ড আছে। আপনি একটা সেন্টেন্স রিড আউট করলেন, রিডিং পড়লেন, পড়ার পর আপনি সেটার বাংলা অর্থ করবেন, অর্থ করতে পারছেন না। এখন অর্থ করতে না পারার প্রধান কারণটা কি, মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে যে আমি হয়তো ভোকাবুলারি জানি না তাই পারছি না, তাই না? এটাই তো প্রধান কারণ। এখন মনে করেন 15টা ওয়ার্ড আছে একটা বাক্যের ভিতর, কথাটা বুঝবেন। আপনি 5টা ওয়ার্ডের অর্থ জানেন না, 10টা জানেন। ওই 5টা ওয়ার্ড না জানার কারণে আপনি ট্রান্সলেট করতে পারছেন না। এখন মনে করেন আপনাদের প্রত্যেকের হাতে ফোন আছে, আপনি 5টা ওয়ার্ড সাথে সাথে সার্চ দিয়ে বের করলেন ওয়ার্ড মিনিং। ওই 5টা ওয়ার্ড এর অর্থ বের করলেই কি সম্পূর্ণ বাক্যটার অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল অর্থ আপনি বুঝতে পারবেন? একটু ভেবে দেখবেন তো। দেখবেন অ্যাকচুয়াল মিনিং বের করা যায় না যতক্ষণ না পর্যন্ত এই পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট থাকে। অর্থাৎ একটা সেন্টেন্স যখন আমার তৈরি হচ্ছে, ওই সেন্টেন্স বা বাক্যের ভিতরে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এইটা বোঝা না গেলে কখনোই অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বোঝা যায় না। আপনি ভোকাবুলারি জানা সত্ত্বেও একটা বাক্যের অর্থ বুঝতে পারবেন না যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট না থাকে। বাট আপনি ভোকাবুলারি জানেন না, একটা বাক্যে 15টা ওয়ার্ড আছে, আপনি 5টা ওয়ার্ডের অর্থ জানেন না, আপনার অর্থ জানার দরকার নেই। কিন্তু যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, ওই সেন্টেন্সটা মূলত কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল থটটা কি, অ্যাকচুয়াল সেন্স বা মিনিংটা কি, এটা আপনি বের করে আনতে পারবেন। এই পার্ট অফ স্পিচ এতটাই গুরুত্বপূর্ণ। কেমন সেটা আমি যদি একটু বলি, এই এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। আমি আইডেন্টিফাই করতে কেন বলছি, এগুলো কখনো মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ডটাই এই পার্ট অফ স্পিচ, এটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? যেমন দেখেন, আমি যদি এরকম একটা বাক্য বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, কথাটা বুঝবেন এটার অর্থ কি, যে এটা একটা আম। এই ম্যাঙ্গোটা কি অ্যাজ এ ওয়ার্ড, এই ম্যাঙ্গোটা হচ্ছে একটা নাউন। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি দিস ইজ আ, কথাটা একটু বুঝবেন, ম্যাঙ্গো ট্রি, এর মানে হচ্ছে এটা একটা আম গাছ। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। এই যে বাক্যটা আমি লিখলাম না, এই বাক্যে কিন্তু ম্যাঙ্গোটা আর নাউন নেই। এই উপরের বাক্যে ম্যাঙ্গোটা নাউন, কিন্তু এই পরের বাক্যে এই ম্যাঙ্গোটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। এই ট্রিকে মডিফাই করে, তো একই ওয়ার্ড একই স্পেলিং, প্রথম বাক্যে নাউন, পরের বাক্যে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো এইভাবে এই পার্ট অফ স্পিচ গুলো কিন্তু চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিং এর ফলে সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যের অর্থের চেঞ্জ হয়ে যায়। এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না। এই জন্য আমি বারবার বলছি এটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনি কখনো এইভাবে মুখস্থ রাখতে পারবেন না যে এই ওয়ার্ডগুলোই নাউন, এই ওয়ার্ডগুলোই ভার্ব, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ, আমরা এইভাবে করি, কিন্তু এটা সব সময় হয় না। পার্ট অফ স্পিচটা মূলত কি দেখেন, আমি যদি বলি WALK, ওয়াক, এই ওয়াক শব্দটা কোন পার্ট অফ স্পিচ? আপনারা যারা ইংরেজি শিখছেন, যারা পড়েন, যারা জানেন, এক কথায় আপনি বলবেন যে এটা একটা ভার্ব। এই ওয়াক শব্দটা কি, আপনি বলবেন আমাকে যে এটা একটা ভার্ব। কথাটা মনোযোগ দিয়ে একটু বোঝেন। এখন আপনি যখন বলছেন যে এই ওয়াক শব্দটা একটা ভার্ব, তাই না? এখন আমি যদি এটা দিয়ে একটা বাক্য তৈরি করি, ফর এক্সাম্পল হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থটা কি, যে সে রাস্তায় হাঁটিতেছে বা রাস্তায় হাঁটছে। তাহলে এটা কোন টেন্স? টেন্স ধরতে বললে আপনি ইজিলি বুঝতে পারবেন বা বলতে পারবেন যারা টেন্স জানেন, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, হিটা সাবজেক্ট, এটা প্রোনাউন, ইজ ওয়াকিং এই দুইটা হচ্ছে ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা আমার এখানে মেইন ভার্ব। তাই না? বাংলাটা কি, যে সে রাস্তায় হাঁটিতেছে বা হাঁটছে, এটা ভার্ব। কিন্তু এই একই ওয়ার্ডকে দেখেন, আমি যখনই এইভাবেই কথাটা বলছি, আমি যদি বলি ওয়াকিং, try to understand here, walking is a good এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে হাঁটা একটা ভালো ব্যায়াম। কি বললাম? এইখানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এই ইজটাই মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই, বি ভার্বের একটা সেন্টেন্স। এবং এই ওয়াকিংটা এখানে সাবজেক্টের স্থানে বসছে, একদম শুরুতে সাবজেক্ট, এটা সাবজেক্টের কাজ করতেছে। অর্থাৎ এটা অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটা নাউন, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ চেহারাটা ভার্বের মতো হলেও মূলত কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করে না, স্থির একটা অবস্থা প্রকাশ করছে, সেন্টেন্সের শুরুতে বসছে, এটাকে জেরান্ড বলে। এবং অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটাকে বলা হয় নাউন, এটা নাউন। আবার দেখেন এই একই ওয়ার্ড আমি যদি এইভাবে লিখি, ফর এক্সাম্পল আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটা দেখলে অনেকেই অনেক মনে করে যেটা কন্টিনিউয়াস টেন্স বা কিছু না। দেখেন এই সাবজেক্ট আই, সি মানে দেখার, পাস্ট ফ্রম স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা বসে, মানে যে ভার্বটা বসে, সেইটাই মূলত মেইন ভার্ব হয়, প্রিন্সিপাল ভার্ব হয়।
টেন্স চেনা যায়, এটা দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এই ওয়ার্কিংটা দেখে আপনি কি বলতে পারবেন? অনেকে মনে করবে কন্টিনিউয়াস, কিন্তু এটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? কন্টিনিউয়াস টেন্স হতে গেলে এর আগে তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি এগুলো থাকবে। কোনো কিছু আছে? নেই। অর্থাৎ চেহারাটা ভার্বের মতো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ বাক্যে বসতেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করতেছে না। হ্যাঁ, এটা আমার কি হিসাবে বসছে জানেন? এটাকে বলছি আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো এই বাক্যে এটা অ্যাজেক্টিভ হিসাবে বসছে। অ্যাজেক্টিভ কেন? আমি একটা ছেলেকে, এই বাক্যের বাংলা অর্থটা এরকম, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ আ বয়, এই যে বয়, এই বয়কে মডিফাই করছে ওয়াকিং শব্দটা। ছেলেটা কি অবস্থায় ছিল, কি করতেছিল? হাঁটিতেছিল, সেই রকম একটা অবস্থায় আমি দেখেছিলাম। আমার মেইন ভার্ব কিন্তু এই দেখা, এই যে দেখেছিলাম, এটা আমার মেইন ভার্ব। তো এইটা একটু বোঝেন, একই শব্দ ওয়াকিং, একই স্পেলিং, আমার তিনটা বাক্যে কিন্তু তিন ধরনের মিনিং দিচ্ছে। কি হচ্ছে? যে সে রাস্তায় হাঁটিতেছে, হি ইজ ওয়াকিং অন দ্য রোড। আবার হাঁটা একটা ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আবার আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই যে একই শব্দ তিনটা বাক্যে তিন ধরনের মিনিং দিচ্ছে। এটা কেন হচ্ছে এরকম? কারণ একই ওয়ার্ড তিনটা বাক্যে তিনটা পজিশনে বসছে, অর্থাৎ তিন ধরনের পার্ট অফ স্পিচ হয়ে এটা বসছে। প্রথমটাতে এটা ভার্ব, পরেরটাতে এটা নাউন, পরেরটাতে এটা অ্যাডজেক্টিভ। এইটা হওয়ার কারণে আমার সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলছি যে এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হয়, এই চেঞ্জিংটা বুঝতে হবে। এটা বুঝতে পারলে একটা সেন্টেন্স বা বাক্য যখন আপনি রিড আউট করবেন বা ফ্রি হ্যান্ডে লিখতে যাবেন, কনফিডেন্টের সাথে লিখতে পারবেন, বা রিড আউট করলে অ্যাকচুয়াল অর্থটা ইজিলি বুঝতে পারবেন। বাট অনেকেই আমরা এগুলো প্র্যাকটিস করি না, আমরা ছোট ছোট রুল শিখি, স্ট্রাকচার শিখি, বা এটা ওটা বিভিন্ন কিছু শিখি, কিন্তু অরিজিন জায়গাটা, মেইন জায়গাটায় আমরা ফোকাস করি না। এই জন্য কিন্তু আমরা ইংলিশে দুর্বল থেকে যাই, আমরা এক্সপার্ট হতে পারি না। তো এই জায়গাগুলো দেখতে হবে। অর্থাৎ বিষয়টা কেমন, যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনাদের টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচগুলো কিন্তু তেমনি ভাবে চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। এবং এই চেঞ্জিংটা আমাকে ধরতে হবে, ক্যাচ করতে হবে, অর্থাৎ আইডেন্টিফাই করা শিখতে হবে। প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে, এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং প্রত্যেকটা নামকে আইডেন্টিফাই করা শিখতে হয়। তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা বোঝা যায়, অর্থ বের করা যায়, এবং ফ্রি হ্যান্ডে লেখাও যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট বললাম পার্ট অফ স্পিচ। পয়েন্ট নাম্বার 4, আপনাকে ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ এই 8 প্রকার পার্ট অফ স্পিচের একটা পার্ট হচ্ছে আমার এই ভার্ব। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। আই মিন উইদাউট ভার্ব ইউ উইল নট বি able to make any kinds of English sentences। সেটা কেমন? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থাৎ 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে একটা পার্ট হচ্ছে এই ভার্ব। ভার্ব সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে হয়, এর উপর একটা ডিটেলস ক্লাস আমার কাছে আছে। এটা যদি আমি বলি তো এটা শেষ করা যায় না। এবং আমরা অনেকেই, এই দেখেন আমি যদি কয়েকটা নাম বলি, এই নামগুলো আপনারা শুনছেন, বাট এটা প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা জানি না। যেমন এই ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট আবার 2 প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। নন ফাইনাইট 3 প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আবার এই যে ফাইনাইট ভার্ব যে 2 প্রকার বলছি, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব 2 প্রকার, প্রাইমারি, মডাল। মডালের আরেকটা প্রকার আছে সেমি মডাল। এছাড়া কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসিপাসিভ ভার্ব, লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব, অনেক ভার্ব আছে। এই নামগুলো আমি যেগুলো বললাম আপনারা হয়তো শুনেছেন, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি, মডাল, সেমি মডাল, নাম শুনছেন। কিন্তু আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করব কিভাবে, ব্যবহার করব কিভাবে, এইটা জানতে হবে। এই যে আমরা স্পোকেন ইংলিশ শিখি না, ইংলিশ শিখতে যাই স্পোকেন ইংলিশ, এটা মূলত কি জানেন? মূলত এই ভার্বের ফাংশন। ভার্ব সম্পর্কে যে কনসেপ্ট রাখতে পারে, ভার্ব সম্পর্কে যে ভালো জানে বা বোঝে, সে দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। এই ছাড়া আর কিছুই না, এই ল্যাঙ্গুয়েজে ভার্ব ছাড়া কোনো কিছুই নেই। লাস্ট পর্যন্ত থাকেন, আপনারা বুঝতে পারবেন। আমি সব কিছুরই প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়ে দিব। তাহলে আপনারা জাস্ট আগে পয়েন্টটা দিয়ে নেন, আমি এরপর একসঙ্গে সবকিছু দেখাবো। আবারও বলছি, প্রথমত একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এরপর 1 নম্বর পয়েন্ট দেন যে ফর ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অফ অল উই নিড আ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট সেন্টেন্সেস। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট, সেন্টেন্সের উপকরণ। 3 নম্বর পয়েন্ট পার্ট অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট ভার্ব। পয়েন্ট নাম্বার 5 জাস্ট লিখে রাখেন, টেন্স সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5। টেন্স, টেন্স হচ্ছে একটা কম্পালসারি টপিক। যারাই ইংরেজি শেখে, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, চর্চা করে, টেন্স শেখে, বাট আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি, প্র্যাকটিক্যাল এটাকে অ্যাপ্লাই করি না। তো সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো। পয়েন্ট নাম্বার 6,
আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে ইন ডিটেলস। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 6। কি জানতে হবে বললাম? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। পয়েন্ট নাম্বার 7, আমাদের হচ্ছে প্যাসিভ ভয়েস শিখতে হবে। আবারও বলছি, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। এটা কেন শিখতে হবে আমি সবগুলো বিষয় ইন ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র আগে জাস্ট এই বিষয়গুলো যা যা বললাম আপনারা জাস্ট একটু লিখে ফেলেন। আবারও কি বললাম? আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্ট অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স, 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলছিলাম, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে 7টা পয়েন্টের আমি নাম বললাম, এই 7টা পয়েন্ট যদি ইন ডিটেলসে আপনি শিখতে পারেন, ধারাবাহিকভাবে আপনি শিখতে পারেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এর বাইরে আপনাকে আর তেমন কোনো কিছু জানার প্রয়োজন নেই, আপনার জানতে হবে না। এটা হবে কি হবে না সেটা আমি এখন প্রুভ করে দিব। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি সমস্যা হবে না। তো প্রথমত আমি আপনাদের একটা আউটলাইন দিলাম যে আমাদের এই বিষয়গুলো মূলত আগে ডেভেলপ করতে হবে। কি কি বললাম? সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, পার্ট অফ স্পিচ, ভার্ব, টেন্স, ইউজ অফ মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব অ্যান্ড প্যাসিভ ভয়েস। এইবার দেখেন আমরা এটা প্র্যাকটিক্যালি শিখবো এবং সেটা আমরা পারবো কিনা বা পারি কিনা, এবং এটা কিভাবে পারা সম্ভব, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা এটা আসলে সম্ভব কিনা আমি দেখাচ্ছি। প্রথমত আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসবো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রথমত একটা ব্ল্যাঙ্ক পেজে আসবো। কোথায় আসবো? এখানেই দেখাই। আচ্ছা, এখানেই দেখাই। দেখেন, মনে রাখবেন এই কথাটা যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই হ্যাভ আ পার্টিকুলার স্ট্রাকচার। ইংলিশের যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য আপনি যখন তৈরি করবেন, আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি জানেন? ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। If you would like to make any kinds of English sentence, first of all, we need a subject. আমাদের প্রথমত একটা সাবজেক্টের দরকার। After the subject, we have to use verb. So in the place of subject, we should put noun and pronoun. Noun and pronoun. And after the subject, we have to use verb. Verb is the heartbeat of sentences. Then extension. And in the place of extension, we can use object or complement or adverbials. We have to know about these components or elements of sentences. এই যে একটা স্ট্রাকচার লিখলাম, আমরা অনেকেই জানি যে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে, বাট না, মেইনলি আমাকে এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম এইটা যদি আপনি লেখেন তাহলে বুঝতে পারবেন ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য আপনি তৈরি করতে যান না কেন, এইটাই অরিজিন, এই জায়গা থেকে আসতে হবে। এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের একটা স্ট্রাকচার। এইটা ছাড়া আরেকটা স্ট্রাকচার আছে, ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ইট বা দেয়ার সেটা জাস্ট পার্টিকুলার একটা জায়গায় ব্যবহার হয়, সেটা পরে দেখাবো। মেইনলি 90% জায়গাতে, মোস্ট অফ দ্য টাইম, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম এইটাকে মেনটেন করেই লিখতে হয়। এবার দেখেন এই স্ট্রাকচারটা নিয়ে যদি আমি একটু ডিটেলস আলোচনা করি, এইটাকেই যদি আপনি ভাঙতে পারেন, দেখেন এই যে স্ট্রাকচার লিখলাম না, এই একটা স্ট্রাকচার আমি 1 মাস ক্লাস নিতে পারি। যে জাস্ট এই একটা স্ট্রাকচার যদি আমি আলোচনা করতে থাকি, এ শেষ হয় না, শেষ হবে না। সেটা কেমন আমি আপনাদেরকে বলছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, প্রথমত বলছি যে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের সাবজেক্টের প্রয়োজন। এই সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্টের জায়গায় বলছি নাউন বা প্রোনাউন, বা সেই নাউন প্রোনাউন কি? ওই যে বললাম না, আমরা যে সেন্টেন্স বা বাক্য তৈরি করি, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমরা শব্দের ব্যবহার করি, ওয়ার্ডের ব্যবহার করি। প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং শুরুতে যে ওয়ার্ডটা বসে সেটা হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়, অর্থাৎ নাম অথবা সর্বনাম। অর্থাৎ সাবজেক্ট জিনিসটা কি বোঝেন? একদম বেসিক থেকে বোঝেন। যারা একদমই দুর্বল, যারা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছেন না, যারা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ভালোভাবে ডেভেলপ করতে পারছেন না, দেখেন কিভাবে করতে হবে। আমার সাবজেক্ট জিনিসটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যের সাবজেক্ট আমার কি হতে পারে? একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট আমার হতে পারে আই, রাইট? অথবা আপনার উই, অথবা আপনার ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এই ধরনের ওয়ার্ডই কিন্তু মূলত সাবজেক্ট হয়। সাবজেক্টগুলো এরকম নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। একটু ওয়েট করেন, আমি সবকিছু ইন ডিটেলসে দেখাচ্ছি, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, আমি সবকিছুই দেখাবো। এই ওয়ার্ডগুলো আমার কিসে থাকে? সাবজেক্ট। এরপর দেখেন,
বোঝার চেষ্টা করেন এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন হয়। ভার্ব, ভার্ব জিনিসটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, অর্থাৎ করা বোঝায়। মনে করেন আমি যদি বলি আই ইট, আমি খাই, এটা আমার একটা ভার্ব। আমি যদি বলি উই প্লে, আমরা খেলি, এটা একটা ভার্ব। ইউ ডু, তুমি করো। আমি যদি বলি হি ড্রাইভস, সে চালায়, এটা একটা ভার্ব। বোঝার চেষ্টা করেন, আমি যদি বলি শি ড্র, সে আঁকে, এটা একটা ভার্ব। দে গো, তারা যায়, এটা একটা ভার্ব। রহিম স্পিক, রহিম বলে, এটা একটা ভার্ব। এই যে প্রত্যেকটা সাবজেক্টের পরে আমি যে ভার্বগুলো লিখলাম, ভার্বগুলোকে ইউজ করলাম, এই সাবজেক্ট আর ভার্ব যদি আপনি একটা বাক্যে পাশাপাশি ইউজ করতে পারেন বা বসাতে পারেন, অবজেক্ট বা এক্সটেনশনের যে জায়গাটা আছে না, এটা অটোমেটিক্যালি চলে আসে। সেটা কেমন? দেখেন, আই ইট, আমি খাই, কি খাই, আপনি কি খান, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। সো আমি যদি বলি আই ইট রাইস, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স, আমার একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হলো। কিন্তু আমরা দেখেন এইটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, একটা সেন্টেন্সকে এর থেকে বড় করতে পারি না, লং করতে পারি না। সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে এখন দেখাবো, যে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে হয়। দেন উই প্লে, আমরা খেলি, কি খেলি? আমি যদি বলি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, উই প্লে ক্রিকেট, আপনি যা খেলেন, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে এই অবজেক্টের জায়গাটা অটোমেটিক্যালি আসে। ইউ ডু, তুমি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। দেখেন অটোমেটিক্যালি আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। হি ড্রাইভ, সে চালায়, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, দ্যাট ইজ দ্য অবজেক্ট। শি ড্রস, সে আঁকে, মানুষ আঁকে কি, ছবি আঁকে, তো শি ড্রস আ পিকচার। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে, আমি আবারও বলছি, সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসাতে পারলে এক্সটেনশনের যে জায়গাটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। দে গো, তারা যায়, কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, তারা স্কুলে যায়। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে বা ইংরেজিতে কথা বলে, স্পিক্স ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলে। সো এইভাবে একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু আমাদের তৈরি হয়। এখন এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, কথাটা বোঝেন, এই সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, এরপর এই এক্সটেনশনে আমি বলছি অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল। এই জিনিসটাকে আমি একটু বলি। অবজেক্ট জিনিসটা কি জানেন? একটা সেন্টেন্স বা বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত অবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে? অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। হ্যাঁ, সাবজেক্টকে, সরি, ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা প্রশ্ন করলে মানে আমাদের এই অবজেক্টটা পাওয়া যায়। আর কমপ্লিমেন্ট জিনিসটা, এটার মানে হচ্ছে পরিপূরক। একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টে যে থাকে, অবজেক্টেও যদি সেই পার্সন বা সেই ব্যক্তিটা থাকে, তাকে কমপ্লিমেন্ট বলে। আর এই অ্যাডভার্বিয়ালটা কি জানেন? একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করেন, তাহলে সেন্টেন্স বা বাক্য বড় হয়, লং হয়, এক্সট্রা ইনফরমেশন চলে আসে। অর্থাৎ এটা কেমন আমি আপনাদেরকে বলবো। তার আগে দেখেন, একটু বোঝেন। আই ইট, আমি খাই, কি খাই? আমি ভাত খাই। সো দ্যাট ইজ দ্য অবজেক্ট। উই প্লে ফুটবল, অবজেক্ট, কি খেলি? ফুটবল খেলি। কি করো? কাজ করো। কি চালায়? গাড়ি চালায়। কি আঁকে? ছবি আঁকে। কিন্তু দেখেন, আপনি এই গোটাকে প্রশ্ন করেন তো, দে গো, তারা যায়, কি যায়, কাকে যায়? কোনো উত্তর আসে? উত্তর মিলাতে পারেন? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু এই টু স্কুলটা আসে না। আপনি যদি ভার্বটাকে কোথায় দিয়ে প্রশ্ন করেন, দে গো, তারা যায়, ওয়ার, ওয়ার, কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তো কোনো ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে আমার অবজেক্ট পাওয়া যায় না, কোথায় দ্বারা প্রশ্ন করলে মূলত অ্যাডভার্ব পাওয়া যায়। এই যে দে গো টু স্কুল, এটা হচ্ছে মূলত আমার অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব অফ প্লেস বলা হয় এটাকে। অর্থাৎ এই যে গো যে ওয়ার্ডটা না, এই ওয়ার্ডটাকে বলা হয় একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা অনেকে এটা বুঝি না। এই ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, এগুলো সব ট্রানজিটিভ ভার্ব। যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এগুলো আমাদের প্রয়োজন হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা দরকার। জানেন, আপনাকে যদি কেউ এই বাক্যটা দিয়ে বলে, দে দে গো টু স্কুল, এটার প্যাসিভ করো তো, আপনি কখনো এটার প্যাসিভ করতে পারবেন না। কারণ কি? কারণ এর অবজেক্ট নেই। অর্থাৎ যে বাক্যের অবজেক্ট থাকে না, যে বাক্যের ভার্বটা ট্রানজিটিভ হয় না, সে বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু বুঝতে হয়। আরো কিছু বিষয় আমি বলছি, জাস্ট একটু ওয়েট করেন। আর এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা আমি একটু বলি। এটা হচ্ছে এমন কোনো বাক্য যে বাক্যে অ্যাম, ইজ আর ওয়াজ আর, অর্থাৎ এই বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে, অথবা কিছু লিঙ্কিং বা কপিলেটিভ ভার্ব থাকে, এমন কিছু ভার্ব যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। অর্থাৎ এমন কিছু বাক্য যেগুলোতে সাবজেক্টের পজিশনে যে থাকে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যেমন আমি যদি বলি যে হি ইজ আ ডক্টর, সে এক, সে হয় একজন ডাক্তার। এখানে যে হি, সেই মানুষটাই ডক্টর, যে ডক্টর সেই হি। আমি যদি বলি যে রহিম ইজ আ ফার্মার,
অর্থাৎ যে রহিম সেই ফার্মার। আমি যদি বলি উই আর হ্যাপি, যারা উই তারাই হ্যাপি, আমরা সুখী। তো এইরকম ভাবে অ্যাম ইজ আর অজয়ের যদি মেইন ভার্ব হিসাবে থাকে, এইগুলোকে আমরা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলি। যে হি সেই ডক্টর, যে রহিম সেই ফার্মার, যারা উই তারাই হ্যাপি, যারা হ্যাপি তারাই উই, এগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আর লেখার দরকার নেই, এগুলো থাক। এখন দেখেন আমি আরেকটু সামনের দিকে আসি, সেটা হচ্ছে আমরা যারা প্রাইমারি লেভেলে ইংলিশে সেন্টেন্স তৈরি করি, এবার একটা বিষয় দেখাবো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনারা যদি একবার দেখেন, আমি এতটুকু বলতে পারি, আপনাদের রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেটা হচ্ছে আমরা ইংলিশে এই ধরনের সেন্টেন্স তৈরি করি, যারা মোটামুটি ইংরেজি ভাষাটা শিখি বা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করে যাচ্ছি, এরকম বাক্য তৈরি করি না, যে আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস আ কার, শি ড্রস আ পিকচার। অথবা আমি যদি আপনাদেরকে বলি যে এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ করো, আমরা সেভাবেও প্র্যাকটিস করি যে আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এরকম আমরা প্র্যাকটিস করি। কিন্তু দেখেন আপনি যখন প্র্যাকটিক্যালি স্পিকিং করবেন বা ফ্রি হ্যান্ডে লিখবেন, একটা সেন্টেন্স বা বাক্যকে কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবেন? আপনি কি বড় করতে পারবেন না? লং করতে পারবেন না? অবশ্যই পারবেন। সেটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে প্রুভেন মেথড এবং ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা টেকনিক। জাস্ট 10টা মিনিট এখানে টাইম দিবেন, যদি ভালো কিছু শিখে না যেতে পারেন তখন আপনি আমাকে বলবেন। সেটা হচ্ছে কিভাবে এই ধরনের শর্ট সেন্টেন্সগুলো থেকে লং সেন্টেন্স সে পরিণত করা যায় বা লং সেন্টেন্স তৈরি করা যায়। সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যে যে ভার্ব থাকে না, ওই ভার্বটাকে কোশ্চেন করবেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে। যেমন আমি ভাত খাই, এখানে ইটটা হচ্ছে খাওয়া, মানে এটা ভার্ব। এটাকে আপনি কোশ্চেন করেন যে আপনি কিভাবে ভাত খান। একটা কথা মনে রাখেন, আমাদের মাদার টাং হচ্ছে বাংলা। বাংলার মতো করে কিন্তু ইংলিশের স্ট্রাকচার গুলো সাজানো হয় না। বাংলায় সাবজেক্টের পর অবজেক্ট থাকে এবং ভার্ব লাস্টে থাকে, কিন্তু ইংলিশে সাবজেক্টের পর ভার্ব থাকে এবং তারপরে গিয়ে অবজেক্ট থাকে। তো এই বিষয়টা কিন্তু ব্রেনে আমাদের রাখতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছে আমার পেইড কোর্সে, যারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে, ফ্লুয়েন্টলি প্রেজেন্টেশন দিতে পারে, ফ্লুয়েন্টলি কথা বলে, বাট ওই বাংলা ভেবে ইংলিশে বলে। তো যখনই এটা করতে যায়, সাবজেক্টের পরে অবজেক্ট বা অ্যাডভার্ব এগুলো সামনে নেয়, তারপরে আর সেন্টেন্স কাভার করতে পারে না। তো এটা আপনারা সবসময় মনে রাখবেন, ইংলিশে যখনই সেন্টেন্স বা বাক্য তৈরি করবেন, তখন সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হয়। এটা হচ্ছে আমার নিয়ম। বাংলায় যেটা হয় না, বাংলায় ভার্বটা থাকে লাস্টে। তো দেখেন, আই ইট আমি খাই, কি খাই? ভাত খাই। এইবার এই বাক্যটাকে আরো বড় কিভাবে করবেন, কিভাবে এই বাক্যের ভিতরে আরো ইনফরমেশন আপনি নিয়ে আসবেন। এই খাওয়াটাকে আপনি প্রশ্ন করেন, কিভাবে আপনি ভাত খান, হাউ ডু ইউ ইট রাইস, অর হাউ ডু আই ইট রাইস। আমি যদি বলি আই ইট রাইস স্লোলি, এর মানে হচ্ছে আমি ধীরে সুস্থে ভাত খাই, আমি স্লোলি খাই, খাওয়ার সময় আমি তাড়াহুড়ো করি না। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দিয়ে প্রশ্ন করলে এই ম্যানারটা পাওয়া যায়, অর্থাৎ খাওয়ার সময় আপনার বিহেভিয়ারটা কেমন, ম্যানারটা কেমন, আচরণটা কেমন, স্লোলি। এবার আপনি যে স্লোলি ভাত খান, আপনি কোথায় ভাত খান, ওয়্যার ডু ইউ ইট রাইস। এখন আমি যদি বলি আই ট্রাই স্লোলি অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। এই যে অ্যাট মাই রুম, এগুলো কিন্তু ফ্রেজাল ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। বা এই অ্যাট মাই রুম এটাকে প্রেপোজিশনাল ফ্রেজও বলে। তো এই যে অ্যাট মাই রুম, এটা কি? এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ। এরপর দেখেন, দেখেন আমার ফুল স্টপ কিন্তু রাইসের এখানে ছিল, আমার সেন্টেন্সটা কতটুকু ছিল, তা রাইস পর্যন্ত। কিন্তু দেখেন আমার বড় হচ্ছে কিভাবে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে আমরা বড় করতে পারছি। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নেওয়া যায়। আবার আপনি প্রশ্ন করেন ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি যে ভাত খান আপনি কখন খান, ওয়েন, ওয়েন টাইমটা কখন। আমি যদি বলি যে আমি দিনে 3বার ভাত খাই, তাহলে কি বলতে পারি? আই ইট রাইস স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে। আমি দিনে 3বার ভাত খাই। তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ। এবার আপনি যে ভাত খান, ভালো কথা, আপনি কখন, কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, ভাত খাওয়ার কারণটা কি, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। ভাত খাওয়ার কারণটা কি? আমি যদি বলি আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই বা শক্তি পাওয়ার জন্য ভাত খাই, তাহলে আমি কি বলতে পারি? জাস্ট টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। টু এর পরে ভি ওয়ান, এটাকে বলে ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে। বাট অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব ইউজ করেন, তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। যেমন আমি এটাকে এইভাবে বলতে পারি, ফর গেটিং, ফর বসালে গেটিং, অর্থাৎ ফর মানে কি, জন্য, গেট মানে পাওয়া, তাহলে ফর গেটিং মানে পাওয়ার জন্য কি, এনার্জি
ইন মাই বডি। টোটাল বাক্যটা আমি কি লিখলাম একটু বোঝেন। আমার কিন্তু রাইস পর্যন্ত ছিল, আমরা সারা জীবন এইটুকু সেন্টেন্স তৈরি করি যা ইট রাইস, কিন্তু একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কত বড় করতে পারলাম, কত ইনফরমেশন নিয়ে আসতে পারলাম অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। সেটা কি? আই রাইস স্লোলি অ্যাট মাই রুম 3 times a day টু গেট এনার্জি অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তাহলে এইখানে এই যে স্লোলি, এই শব্দটাকে আমি কি বলছি? এটাকে বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে এই অ্যাডভার্ব গুলো কিন্তু কারেক্ট একটা অর্ডার মেনটেন করে, অর্থাৎ এমপিটি, আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, দেন আর রিজন, অর্থাৎ এই অর্ডারটা মানে যেভাবে আমি লিখছি এইভাবে মেনটেন করে লিখলে এই বিষয়গুলো দ্রুত ডেভেলপ করা যায়। আচ্ছা, এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, তাই না? কি লিখলাম? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এবার এই প্লেটাকে আপনি কোশ্চেন করেন, হাউ ডু ইউ প্লে ফুটবল, আপনি কিভাবে ফুটবল খেলেন? মনে করেন খেলার মাঠে আমি মারামারি করি না, আমি খুবই ভদ্রতার সাথে খেলি, ফাউল করি না। তো আমি বলতে পারি যে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই পলাইটলি খেলি। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কি করে পেলাম? ওই প্লে শব্দটা অর্থাৎ এই যে ভার্ব, এটাকে হাউ দ্বারা কোশ্চেন করে। এবার আপনি যে পলাইটলি খেলেন, আপনি কোথায় ফুটবল খেলেন? আই ক্যান সে দ্যাট অন দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি কখন খেলেন? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? আমি যদি বলি আমি বিকালবেলা ফুটবল খেলি, সো আই ক্যান সে দ্যাট ইন দ্য আফটারনুন। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। এবার আপনি যে বিকালবেলা পলাইটলি মাঠে গিয়ে ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? ফুটবল খেলার কারণটা কি, রিজনটা কি? আমি বলতে পারি আমি শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি, হোয়াট এভার, হোয়াট ইজ দ্য রিজন, জাস্ট এটা কিন্তু, এই যে বিষয়গুলো আমি ইউজ করছি এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আপনার আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশন অনুযায়ী আপনি ইউজ করবেন। তো কি বলতে পারি? মনে করেন ডু মানে করা, টু ডু মানে করতে, অথবা আপনি বলতে পারেন ফর ডুইং। ফর ডুইং মানে কি? করার জন্য কি? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু or for doing physical exercise। তাহলে এই যে ভেরি পলাইটলি, এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুন, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এইটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ রিজন। তাহলে দেখছেন আমার বাক্যটা কতটুকু ছিল? জাস্ট এই ফুটবল পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু এইখান থেকে জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে এই বাক্যটাকে আমি কত বড় করলাম। এভাবেই এই এই রাইটিংটাকে ডেভেলপ করার এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা ওয়ে নেই। আপনারা একটা প্যারাগ্রাফ লিখতে যান, একটা কম্পোজিশন লিখতে যান, একটা রিপোর্ট লিখতে যান, একটা সাবজেক্ট নেন, এবার সেই সাবজেক্ট কোন কাজটা করবে, কি করবে, সেই ভার্বটাকে আপনি ইউজ করেন, ওই ভার্ব বসানোর পর এটাকে কোশ্চেন করতে থাকেন। প্রথমত ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করবেন, তাহলে অবজেক্টটা পাওয়া যায়। যদি পান তো ভালো, না পেলে আবার কোশ্চেন করেন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। দেখবেন একটা বাক্য বড় হতে থাকে, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। সো এটা আমার আজকের টপিক না, আমি এটা আগামীকাল ইন ডিটেলসে দেখাবো আরো। বাট আপনারা ক্লাস করছেন আজকে, ব্রেনে চলে আসছে বলে আমি এটা দেখালাম। তাহলে কি বললাম? এইটা পয়েন্টটা ধরে রাখেন, একটা সাইড আপনাদের দেখালাম কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা টেনে লম্বা করতে পারি, বড় করতে পারি, একটা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা দিক। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন সবগুলো এরকম করা যায়। আপনি যে কোনো সেন্টেন্সকে প্রশ্ন করেন, এই দেখেন হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এই ড্রাইভকে প্রশ্ন করেন, হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। আপনি বলেন যে হি ড্রাইভস এ কার কেয়ারফুলি, সে কেয়ারফুলি গাড়ি চালায়। এবার সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, ভালো কথা, কোথায় চালায়? ওয়ার 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 ডাজ হি ড্রাইভ এ কার? হি ড্রাইভস এ কার কেয়ারফুলি অন দা বিজি রোড। মনে করেন আমি এরকম একটা কথা বললাম, বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। এই যে অন দা বিজি রোড, এটাকে কি বলা হয়? এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস, জায়গাকে মেনশন করলাম। সে যে বিজি রোডে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কখন চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার? আমি যদি বলি সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, তাহলে আমি বলতে পারি ইন দা
ইভিনিং, সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়, সে সে কেন গাড়ি চালায়, গাড়ি চালানোর পিছনে তার রিজনটা কি, কারণটা কি? আমি বলতে পারি সে টাকা আয় করার জন্য গাড়ি চালায়, টাকা উপার্জনের জন্য। আর্ন মানে উপার্জন করা, টু আর্ন। ইউ ক্যান ইউজ টু, টু প্লাস বিয়ন্ড, অর ফর আর্নিং, ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ফর EAR NING, for earning money. So in this way you can make sentences. কি বললাম? He drives a car carefully, or you can also say that very carefully, on the busy road. So that is called adverb of place. Carefully, adverb of manner. On the busy road, adverb of place. In the evening, অর্থাৎ সন্ধ্যা বেলায়, in the evening, এটাকে আমি কি বলছি? adverb of কি? এটাকে বলছে অ্যাডভার্ব অফ টাইম, টু আর্ন অর ফর আর্নিং মানি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশকে লং ইংলিশে পরিণত করা যায়, মানে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যদি মনে করেন এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো বা শিখতে পারছেন, স্ক্রিনশট দিয়ে নেন, বা নিজেরা নতুন কিছু সাবজেক্ট নিন, নতুন কিছু ভার্ব নেন, সেই ভার্বগুলোকে এইভাবে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে করে বড় করার চেষ্টা করেন, দেখবেন পারবেন। আপনি আমার পেইড কোর্সের স্টুডেন্ট না, তাহলে আমি ধরে ধরে হয়তো এগুলো শেখাতাম বা দেখাতাম, ফিডব্যাক নিতাম। আপনি ফ্রি ক্লাস করছেন, আমার জায়গা থেকে যতটা দেওয়ার আমি দিচ্ছি, কিন্তু আমি তো আপনাকে ওইভাবে চিনি না, আপনি আমাকে আজকে নতুন দেখছেন, আমি আপনাকে ওইভাবে দেখতে পারছি না কারা জয়েন করছেন, কোন জায়গা থেকে জয়েন করছেন। বাট যারা ক্লাসটা দেখছেন, যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো, নিজে নিজে ভাবে প্র্যাকটিস করেন বা আমাকে দেখান যে স্যার আমি আপনার এই ফ্রি ক্লাসের একজন স্টুডেন্ট, আমি এগুলো করেছি, দেখেন তো ঠিক আছে কিনা। তো এটা করতে হয়, এটা নিজের মতো করে না করলে কখনো, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্সটা বা ম্যাথ না যে টিচার পড়ালো আমি মনোযোগ দিয়ে দেখলাম। একটা ভাষা শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, এবং সেটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে করিয়ে থাকি। কিন্তু এই ফ্রি ক্লাসে তো ওইটা সম্ভব হয় না, ওইভাবে আমি আনমিউট করে দিলে একসঙ্গে সবাই কথা বলে উঠবে, সম্ভব হয় না। তো এই জন্য আমি বলছি যে যদি মনে হয় এগুলো ইফেক্টিভ, নেওয়ার চেষ্টা করেন, দেখবেন এখান থেকে অনেক ডেভেলপমেন্ট আপনি পাবেন। তাহলে কি বললাম? সেন্টেন্স কিভাবে বড় হয়, কিভাবে লং হয়, কিভাবে শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, কিভাবে যায় WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, এবং কি বললাম, এটা রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল। এটা আপনারা একটু মনে রাখেন। এইবার আমি আরেকটা জায়গায় আসবো, সেটা কি? এই পার্টটা আমি বাদ দিই, এটা তো রিটেন ইংলিশে একটা পার্ট দেখালাম, বা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন কিভাবে এটা দেখালাম, আমি কেটে দিচ্ছি। কিন্তু এইবার আমি আপনাদেরকে দেখাবো এই স্পোকেন ইংলিশটা মূলত কি। আপনারা যারা ইংলিশে কথা বলতে চান, স্পিকিং করতে চান, আমরা কথা বলতে কেন পারি না, আমাদের এই স্পোকেন ইংলিশের এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো, একটু এই বিষয়টা দেখাবো। সবাই একটু এবার এই জায়গাটাতে মনোযোগ দিন। ও আরেকটা কথা বলি, এই যে কমপ্লিমেন্ট যুক্ত যে সেন্টেন্সগুলো না, এগুলোকে কিন্তু এভাবে কোশ্চেন করা যায় না। হি ইজ, আপনি কোথায় কখন কিভাবে দিয়ে এইসব কোশ্চেন করতে পারবেন না। এই সেন্টেন্সগুলো কিন্তু এখানেই ফুল স্টপ, এখানেই শেষ, এগুলোকে কখনো বড় করা যায় না। ঠিক আছে, যে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা ওই যে মেইন ভার্ব যেগুলো দেখালাম, এইগুলোকে কোশ্চেন করে করে বড় করা যায়, বাট এই অ্যাম ইজ আর কে আর কিভাবে কোশ্চেন করবেন, এগুলো হয় না। আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশটা এবার কি, সেটা আমি একটু বলি। বাট এই পর্যন্ত যতটুকু বললাম বা দেখালাম, আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান তো আনমিউট করে, এই যারা জুমে আছেন, আমার কথাগুলো শোনা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার বুঝতে পারছি। স্যার যাচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। আমাদের এই ক্লাসগুলো কিভাবে রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমি ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিব, আপনারা সেইখান থেকে এই ওকে স্যার। রেকর্ড গুলো করতে পারবেন, আবার দেখে নিতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, এই দেখেন আমার লেখা একটা বই আছে, এই যা যা পড়াচ্ছি না এই সব এই বইয়ের ভিতরে আছে। এটা আহ, আজকে অনেকগুলো কপি অর্ডার হয়েছে, স্টেট ফার্স্টে অনেক নিয়ে গেছে আজকে। তো যাই হোক, এগুলো নিয়ে পরে 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 কথা বলবো। তো যেটা নিয়ে কথা বলছি, ও আচ্ছা, দেখি মিটে কারা আছে, দেখি তো দেখা হচ্ছে না। হ্যাঁ, আপনারা কি শুনতে পারছেন যারা গুগল মিটের মাধ্যমে ক্লাস করছেন? আগামীকাল থেকে চেষ্টা করবেন। Okay, তো যারা যারা মিটের মাধ্যমে ক্লাস করছেন, আগামীকাল থেকে চেষ্টা করবেন এই জুমে জয়েন করার। জুম অ্যাপটা বেশি ভালো হয় জয়েন করার জন্য, ঠিক আছে? আপনারা যারা মিটে ক্লাস করছেন, নেক্সট ক্লাস থেকে এই একই মিটিং আইডি এবং পাসকোড থাকবে। এবং আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলকে এইগুলো শেয়ার করতে চান বা ক্লাসগুলো করাতে চান, যদি মনে করেন, তো ওই একই মিটিং আইডি এবং পাসকোড থাকবে, পাসওয়ার্ড, ওইটা দিয়ে আপনারা যে কেউ জয়েন করতে পারবেন, আপনাদের আত্মীয় স্বজন বা যে কেউ। এবং আমি আবারও বলছি, এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা শিখাই, আমরা রুলস অ্যান্ড স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকি, কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি কিন্তু এখান থেকে সেইটা দেখাই। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার। এবং এই ফ্রি ক্লাসগুলো আমি আবারও বলে রাখি, একটা দুইটা বা তিনটা ডেমো ক্লাস নিচ্ছি না বা নিব না। আপনারা যদি থাকেন, সাথে থাকেন লাস্ট পর্যন্ত, ধারাবাহিকভাবে টোটাল 26টা ক্লাস আছে, এবং এটা করলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন।
কারণ আমি যাদেরকে শেখাই, আপনারা আগে আমার ক্লাসগুলো কারা করেছেন আমি জানি না, এখান থেকে আসেন কিনা কেউ, আমি কিন্তু অনেক পরিশ্রম করে শেখাই, অনেক ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝাই, আমি কখনো ছোট ছোট রুলস আর স্ট্রাকচারের ভিতর থাকি না। তো এটা আপনারা শিখতে পারবেন। আমার কাছে যারাই আসে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করি, যদি সে লাস্ট পর্যন্ত থাকে। এবং সেটা কিভাবে হয় এটা তো মুখে বললে আপনারা বুঝবেন না, ক্লাসগুলো করেন, লাস্ট পর্যন্ত থাকেন, ধৈর্য ধরে থাকেন, বুঝতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। আপনার মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখাইছিল বা দেখাইছিল। আচ্ছা, এরপর দেখেন যেটা আমি বলছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশটা কি। ইংলিশে স্পিকিং আমরা করতে পারি না কেন, স্পোকেনটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কথা বলি। এখানে আমরা মেইনলি কোথায় প্রবলেম ফেস করি, ইংলিশে কথা কেন বলতে পারি না, এইটা নিয়ে যদি এবার একটু কথা বলি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার এরকম আমি আপনাদেরকে দেখালাম, এবং এইভাবে একটা বাক্য তৈরি হয়, এই বাক্যকে কিভাবে বড় করা যায় সেটাও দেখালাম। এখন দেখেন কথা কেন বলতে পারি না, এর মেইন রিজন হচ্ছে আমরা যখন স্পিকিং করতে যাই বা কথা বলতে চাই, তখন একটা নির্দিষ্ট টাইমকে মেনটেন করে আমরা কথা বলি না বা বলতে পারি না। যখন একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন করে বা কনভারসেশন করে, একটা কথাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন টাইমে বলতে হয়। এবং এই বিভিন্ন টাইমে বলার জন্য আমরা মূলত টেন্স শিখে থাকি। আপনারা প্রত্যেকেই জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এবং টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 4 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার যদি জানা থাকে তাহলে কি হয় জানেন? একটা পার্টিকুলার ভার্বকে, একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নেওয়া যায় বা বলা যায়। কি জানা থাকে? যদি টেন্স জানা থাকে। এখন এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি জানেন? 12টা টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, চেঞ্জটা হয় মূলত ভার্বের। ভার্বের ফর্মেট চেঞ্জ করে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন হয়। এবং ওই পরিবর্তনটা জাস্ট ওই ভার্বের ফর্মের জায়গাটার পরিবর্তন আমরা করতে পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। সেটা কেমন জানেন? আমি যদি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করে দেখাই, কথাটা বোঝেন। মনে করেন এইখানে আমি যে বাক্যগুলো লিখছি, কি লিখছি? আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। অর্থাৎ এই বাক্যগুলো মূলত কেমন? যে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, কেউ রেগুলার ওয়েতে করে, কেউ প্রতিদিন করে, সেরকম একটা কথা বা সেন্স বা সে টাইমিং এখানে প্রকাশ করা হচ্ছে বা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে। অর্থাৎ যারা টেন্স চেনেন বা বোঝেন, এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে, সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে কি রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, অ্যাজ ইউজুয়াল হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, সেরকম অর্থ দিচ্ছে। কিন্তু আমি কি বলছি, প্র্যাকটিক্যালি যখন আপনি স্পিকিং করবেন, একটা সার্টেন টপিকের উপর কথা বলতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট হোয়েন ইউ আর গোয়িং টু মেক এ কনভারসেশন উইথ সামওয়ান, হোয়েন ইউ আর গোয়িং টু কমিউনিকেট উইথ আদার্স পিপল অর ফরেনার। হাউ ক্যান ইউ ডু ইট? হিয়ার ইউ ক্যান সি। মনে করেন আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনাদেরকে দেখাই, মনোযোগ দিয়ে এখানে বোঝেন। মনে করেন এ এবং বি, দুইটা ব্যক্তি, দুইটা পার্সন। এই দুইটা ব্যক্তির ভিতরে একটা কথোপকথন হচ্ছে। কার কার ভিতর বললাম? এ এবং বি, দুইজনের ভিতর। তো এ বি কে বলছে, মনে করেন দুইজন বন্ধু, আপনি একটা মেসে থাকেন বা একটা কলেজ ইউনিভার্সিটি হলে থাকেন। আপনার ফ্রেন্ডকে আপনি বলছেন যে তুমি কি রাতে ভাত খেয়েছো? আপনি বাইরে বাইরে আছেন, এরকম রাত 10টায় বাসায় ফিরলেন। বাসায় ফিরে এসে বলছেন যে তুমি কি রাতে ভাত খেয়েছো? তো এটা কোন টেন্সের ভিতর যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিসেন্ট কোনো কাজের কথা বলা হচ্ছে। তো আপনি তাকে কথাটা এইভাবে বললেন যে হ্যাভ ইউ, প্র্যাকটিক্যালি বোঝেন, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি শিখতে হয়। হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? তুমি কি রাতে খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? তুমি কি রাতে ভাত খেয়েছো? এখন বি উত্তর দিচ্ছে, কথাটা বোঝেন, বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি। তুমি কি এখন ভাত খাইতেছো? সে কেবল আসছে। এখন আপনি তাকে বলছেন যে তুমি কি এখন ভাত খাচ্ছো বা ভাত খেতে যাচ্ছ? তো বলছে যে আই হ্যাভ নট ইটেন, হ্যাভ নট ইটেন রাইস। এবার বলছে যে তুমি কি এখন খাইতেছো, অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? হ্যাঁ, কে বলছে? বি আবার একে প্রশ্ন করছে ওই সাথে সাথে যে তুমি কি এখন ভাত খাইতেছো? এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। তখন কথাটা এইভাবে বলছে যে আই এট রাইস, খেয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও। এই যে দুইজন ব্যক্তির ভিতর, অর্থাৎ এ এবং বি, দুইজনের ভিতরে একটা কনভারসেশন তৈরি করলাম, আর লিখবো না, এখানে শেষ। এবার
আমি এখানে দেখেন এই প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা কমন ভার্ব ইউজ করছি, সেটা হচ্ছে ইট। এই ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু আমরা জানি ইট মানে খাওয়া, কিন্তু এই খাওয়া কথাটাকে বোঝেন, আমি স্পিকিং করতে পারি না কেন, ইংরেজিতে কথা কেন বলতে পারি না আমরা? আমাদের মেইন প্রবলেমটা কোন জায়গায়? এই খাওয়া কথাটাকে আমি কখনো বলছি ইটেন, আমি কখনো বলছি এ এট, আবার কখনো বলছি এই যে আর ইউ ইটিং, আবার কখনো বলছি উইল নট ইট, উইল ইট, যাই বলি না কেন। তো এই যে ইট কথাটাকে আমি ইটেন বলছি, ইটিং বলছি, এড বলছি, এই যে বলাটা, এটা কিভাবে বললাম? এটা আমার সময়ের পরিবর্তন হয়েছে। আমি যখন এ আর বি দুইজনের ভিতরে যখন কথা হচ্ছে, এক একটা কথা এক একটা টাইম এসে বলছে, বলছে তুমি খেয়েছো, আমি খাচ্ছি, আমি খেয়েছিলাম, আমি খাবো বা খাবো না। অর্থাৎ এই খাওয়া কথাটাকে আমরা কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কত ভাবে, কত সেন্সে বলতে পারি। যদি টেন্স জানা থাকে, 12 ভাবে বলতে পারি একটা কথাকে। তো এই একটা কথাকে সর্বোচ্চ কতগুলো ওয়েতে বলা যায়, এটা যে যে যত বেশি ওয়েতে বলতে পারে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারে বা স্পিকিং করতে পারে। তো এইখানে দেখেন, টেন্স জানলে কি বললাম, সর্বোচ্চ 12টা ওয়েতে একটা কথাকে প্রকাশ করা যায়, 12টা টাইমে নেওয়া যায়। তো এই টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে এক একটা টেন্সের স্ট্রাকচার হয়, এবং টাইমের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। এই যে প্রত্যেকটা ভার্ব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই যে ভার্ব না, এই যে ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, এই প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। আমাদের যে গ্রামার বইগুলো আছে, এই বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, বাট টোটাল ভার্বের ফর্ম 5টা। কিন্তু বাকি 2টা টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এই জন্য ওগুলো কোনো বইতে দেয় না, বাট ওটারও প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে, পরে একটা ক্লাসে আমি বলবো। তো যেমন দেখেন ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং, এর থার্ড পার্সন হচ্ছে ইটস। থার্ড পার্সন মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে। আমি যদি বলি ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন। আপনি যদি এই ভার্বের ফর্ম না জানেন, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন না কেন, যে স্ট্রাকচার শেখেন না কেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আপনার কোনো লাভ হবে না, কোনো ডেভেলপমেন্ট হবে না। এটা কেন বলছি? অনেক স্টুডেন্ট আছে না বুঝে ইংরেজি শেখে, বিভিন্ন কোচিং এ যায়, হাতে শীট ধরায় দেয়, এই এই টপিক ওই টপিক বা ছোট ছোট কনভারসেশন, বা ঘরে বসে এটা বলতে হয়, ট্রেনে এটা বলতে হয়, কিচেনে এটা বলতে হয়, রুলস আর স্ট্রাকচার শিখাই দেয়। বা এই যে এই আছে না, এই দেখেন আমার কাছে আছে, এই দেখেন আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, হ্যাঁ, প্লাস এনি টেন্স। যেমন আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শেখো, আই হ্যাভ হার্ড। হ্যাঁ, এরপর এই যে কিছু সেন্টেন্স, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি কিছু করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ডু সামথিং, তাহলে বাকিগুলো আপনারা করেন। আমি পথশিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি, তাহলে আই এম ট্রাইং টু হেল্প স্ট্রিট চাইল্ড, তাহলে আমি একটা করলাম, আপনারা আরো অনেকগুলো করতে পারবেন, কমেন্টে করেন। অনেকে এগুলো এনজয় করে, ভাবে কত সুন্দর ইংরেজি শিখছি, বাট এটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না। আপনি যদি ভার্বের ফর্ম ভালোভাবে না জানেন, কেন জানেন? এই দেখেন, আমি বলি, প্রত্যেকটা ভার্বের এরকম 5টা ফর্ম আছে। ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম ডিউ, এর পাস্ট পার্টিসিপল ড্রন, এর প্রেজেন্ট পার্টিসিপল কি, ড্রয়িং। আপনি যে স্ট্রাকচারই করতে যান না কেন, যেখান থেকে শিখতে যান না কেন, আপনার এই ভার্বের ফর্ম জানতে হবে। হ্যাঁ, স্পিক মানে বলা, পাস্ট ফর্ম কি, স্পোক, পাস্ট পার্টিসিপল কি, স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল কি, স্পিকিং, থার্ড পারসন কি, স্পিক্স, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল কি, গন। আমি যেগুলো লিখছি এগুলো হয়তো আপনি জানেন, তাই না? কিন্তু শত শত ভার্ব আছে যেগুলোর পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। তো এটা আমাদেরকে জানতে হবে। এখন দেখেন, এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখলাম না, মনোযোগ দিয়ে বোঝেন। এই ভার্বের ফর্মগুলো টেন্স শেখার আগে জানতে হয়। কারণ আমরা যে টেন্সটা শিখি ইংরেজি ভাষা ডেভেলপ করার জন্য, এই টেন্সটা মূলত কি? টেন্সটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি যে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? এখন আপনারা অনেকেই টেন্স পড়েছেন, টেন্স পড়ে এটা দেখে বা আমার কথাটা শুনে বুঝতে পারছেন এটা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স, যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন সে ইংরেজি হি, চালানো ইংরেজি ড্রাইভ, আর গাড়ি ইংরেজি তো কার, আপনি এটা বলছেন। কিন্তু ওই ড্রাইভ মানে যে চালানো, এই ড্রাইভ শব্দটার ভি টু কি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা কি, এইটা যদি আপনি না জানেন, আপনি কি অন্য কোনোভাবে কোনো ওয়েতে টেন্স জেনেও এই কথাটা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন?
টেন্স জানার আগে আপনাকে তো এইটা জানতে হবে যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, তারপরেই আপনি বলতে পারবেন যে সে একটা গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ এরকম। কথাটা বোঝেন? যারা ভোকাবুলারিতে দুর্বল, একটা কথা বলে রাখি, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, যারা মনে করেন যে আমি ভোকাবুলারি সম্পর্কে ভালো জ্ঞান নেই, ভালো কনসেপ্ট নেই, তাই হয়তো ইংরেজি শিখতে পারতেছি না, আমি শেখার চেষ্টা করতেছি পারতেছি না, আমার কোন ভোকাবুলারি শেখা দরকার? A to Z পরপর মুখস্থ করব? এইভাবে মনে রাখা ধরে রাখা সম্ভব না। ভোকাবুলারি বলতে এই ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। আমার অনেক স্টুডেন্ট আছেন যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বা এই মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, অর্থাৎ ওয়ার্ক ভিসায় গেছেন, অনেকেই আছেন যারা লেখাপড়া তেমন জানেন না, কেউ কিছু মনে করবেন না। অনেকেই বলে যে স্যার আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছি, 10 পর্যন্ত বা ম্যাট্রিক পাস বা এইচএসসি পাস করছি, আমি ইংলিশ রিডিং মোটেও পড়তে পারি না, আমি এখন ওমানে থাকি, কুয়েতে থাকি, কাতার থাকি, দুবাই থাকি, তো আমি তো তেমন পারি না, আমার এখানে ইংলিশে কথা বলতে হয় অন্য দেশের লোকজনের সঙ্গেও, তো আমার খুব বেশি জানা দরকার না, আমার জাস্ট কমিউনিকেশনটা চালালে হবে। আমি কিভাবে পারবো? আমি তো বাংলায় কথা বলি, বাংলা তো একটা ভাষা, ইংরেজিতে কি আমি ওইভাবেই কথা বলতে পারবো না একটা ভাষার মতো করে? বা ভোকাবুলারি জানার জন্য আমি কিছুই জানি না, আমার কোন ভোকাবুলারি গুলো শিখতে হবে? তো তাদেরকে আমি বলি, যারা ভোকাবুলারিতে একদমই দুর্বল, যারা মনে করেন এই ভোকাবুলারি দুর্বলতার কারণে আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারছেন না, ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি শিখতে হয়, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়, যে যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে পারে, যে যত বেশি ভার্ব চেনে বা জানে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। কেন জানেন? এইখানে একটু খেয়াল করেন, একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার বলছিলাম এরকম, একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট কি হয়? সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, সাবজেক্ট হয় আই হবে, না হলে উই, না হলে ইউ, না হলে হি, শি, দে, এর বাইরে কিছু না, এগুলোর যে কোনো একটা হবে, অর্থাৎ একটা কাজ যখন করা হবে, আমি করব, আপনি করবেন, না হলে সে করবে, তারা করবে, রহিম করবে, এর বাইরে তো কিছু না। আর আমি কি বলছি? সাবজেক্টের পরে যদি ভার্বটাকে ইউজ করতে পারেন, এই যে এক্সটেনশন বা অবজেক্ট, এটা অটোমেটিক্যালি চলে আসে, এটা সিচুয়েশন অনুযায়ী পাওয়া যায়। আমি খাই কি খাই? ভাত খাই। তাহলে আপনার জানতে হবে কি? জানতে হবে মূলত ভার্বটা। যে যত বেশি ভার্বের ভোকাবুলারি জানে, মনে করেন আমি এরকম একটা কথা বলছি, আমি গাছ থেকে পেয়ারা পারবো। কি বললাম? আমি গাছ থেকে পেয়ারা পারবো। পারবো মানে কি? ছিড়বো। ছিড়বো মানে কি? নিবো, কাটবো। এই যে কথাটা আমি বললাম, এখন দেখেন আপনি এইটা যদি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনি ফেস প্রবলেমটা কোথায় ফেস করবেন? আমি ইংরেজি তো আই, গাছ ইংরেজি ট্রি, পেয়ারা ইংরেজি কি? গুয়াভা মানে পেয়ারা। এইবার পারবো, এই পারা ইংরেজি কি? কাট বলবো, টেক বলবো, টুক বলবো, আবার পারবো আছে, আবার ফিউচার টেন্স। অর্থাৎ আপনার ফোকাসটা কোথায়? আপনি ইংলিশ পারেন না কেন? মেইন প্রবলেমটা কোথায়? ওই পারবো কথাটার ইংরেজি কি? ওই ভার্বটা যদি জানেন, এবং ওই ভার্বটা শুধু জেনে রাখলে হবে না, ওই ভার্বটা দেখে আমি যে সেন্টেন্সটা বলছি, যে বলছি পারবো, আমি তো বলতে পারতাম পেরেছিলাম, কিন্তু আমি বলছি পারবো, ওই অনুযায়ী আমার কোন টেন্স হবে সেইটাকে মেনটেন করে সাবজেক্টের পরে যদি ভার্বের ফর্মটাকে আমি পুট করতে পারি, তাহলে ওই বাক্যটা আমি লিখতে পারবো। অর্থাৎ প্রবলেমটা ভার্বে। তো ভার্ব সম্পর্কে কনসেপ্ট যার থাকে না, সে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে না, যে স্ট্রাকচারই আপনি শেখেন না কেন। আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, আমি তাদেরকে আগে ভার্বের ফর্ম শেখায়, আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, তারপরে ইংরেজি শেখানো শুরু করি। কেন জানেন? কারণ এটা না শিখলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব নয়। এবং আমার কাছে এখানে দেখেন, এখানে 200টা বাছাইকৃত ভার্ব আছে, আমি এগুলো আপনাদের পাঠিয়ে দিব, যারা ফ্রি ক্লাস করছেন এই পিডিএফ আমি পাঠিয়ে দিব। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, অর্থাৎ যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম একটু ডিফারেন্ট থাকে, একটু আলাদা থাকে, এগুলো চেনা যায়, তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন এই যে ভার্বগুলো, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। যেমন দেখেন এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন, দেখছেন? এটা এগুলোকে স্ট্রং ভার্ব বলে। তো এইখানে 200টা ভার্ব আছে, অর্থাৎ এই 200টা ভার্ব হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় প্রচুর ইউজ করে থাকি, বাট ইংলিশে এদের বাংলা অর্থ না জানার কারণে, এদের ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনি টেন্স জানেন, কিন্তু যদি ভার্বই না চেনেন, তাহলে টেন্স জেনে কোনো লাভ হবে? আমি আপনাকে যদি বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংরেজি কি? সে ইংরেজি হি, গ্লাস ইংরেজি গ্লাস। এখন ভাঙা ইংরেজি কি? আগে তো আপনার এটা জানতে হবে। তো এটা যদি না জানেন, আপনি কথা বলতে পারবেন না। মনে করেন আপনি জানলেন যে ব্রেক মানে ভাঙা, কিন্তু আমি বললাম কি সে ভেঙেছিল, পাস্ট টেন্স, পাস্ট টেন্সের স্ট্রাকচার জানেন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে ওই ব্রেক মানে ভাঙা, ওর পাস্ট ফর্মটা কি, এটাও আপনাকে জানতে হবে। এটা যদি না জানেন, ওই কথাটা কি বলতে পারবেন সে একটা গ্লাস ভেঙেছিল? পারবেন না। আপনাকে জানতে হবে যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, তাহলে হি ব্রোক আ গ্লাস, এর মানে সে একটা গ্লাস ভেঙেছিল। তো যতক্ষণ আপনি ওইটা না জানবেন, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, আপনার টেন্স শিখে, টেন্সের ডেফিনেশন শিখে কোনো লাভ কিন্তু হবে না।
টেন্স আপনি কি শিখছেন? সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ফর্মটা কি এইটাই তো আপনি জানেন না, তাহলে বলবেন কিভাবে? আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছে, বলেন তো এবার কি হবে? তাহলে আপনার ভার্বের ফর্ম জানতে হবে। আপনি জানেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। ওই পাস্ট পার্টিসিপল জিনিসটা কি, ওই ফর্মটা কি, এইটা কতজন জানেন? এটা জানি না বলেই তো কথা বলতে পারি না। অর্থাৎ আমার যে জায়গায় ফোকাস করা দরকার আমরা সেখানে ফোকাস করি না। তাহলে সে একটা গ্লাস ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস। তো আমাকে জানতে হবে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, এর পাস্ট পার্টিসিপল ব্রোকেন। এটা যদি না জানি ওই টেন্স শিখে তো লাভ হবে না। তো আগে ভার্বের ফর্ম জানতে হবে, তারপর টেন্স শিখতে হবে। আমি এই মেথডটা ফলো করে থাকি। এবং এই ভার্বের ফর্ম আমি গতানুগতিক ধারায় পড়াই না, এটা আপনারা ফ্রি ক্লাসের ভিতরেও পাবেন। এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আমি কিন্তু গল্প তৈরি করি, জানেন? মানে এটা আমি একবার পড়াই দিব, আমি 10টা অ্যাসাইনমেন্ট দিব, 10 দিনে এই 200টা ভার্ব আপনার ক্লিয়ার হয়ে যাবে, জীবনে কোনোদিন ভুলবেন না। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে বাক্য তৈরি করি, সেই বাক্যগুলোকে আবার গল্পে পরিণত করি। এবং এইভাবে যদি কেউ করতে পারে ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করতে পারে। এই দেখেন আমি আপনাদের একটু দেখাই, আমার ইউটিউব চ্যানেলেও আপনার ক্লাস পাবেন। আমি গতকালই একটা ভোকাবুলারির উপর ক্লাস নিয়েছিলাম, এই ভার্বের ফর্ম ব্যবহার করে কিভাবে তৈরি করতে হয়। যেমন দেখেন, জাস্ট একটু ওয়েট করেন। যেমন দেখেন, আমার সে ফাইলটা কই, 2025 সাল, হ্যাঁ 2025, এই দেখেন। আমি এখানে একটু দেখাই। এই দেখেন, মেক স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্ব, অর্থাৎ গল্প তৈরি করো ভার্বের ফর্ম ব্যবহার করে। মনে করেন এখানে আমি সবগুলো না, আমি এখানে 8টা, 4, 5, 6, 7টা ভার্ব নিলাম। এই 7টা ভার্ব কি? বিয়ার, বিট, বিকাম, বিফল, বিগিন, বিহোল্ড, বেন্ড। এর পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল আছে, এবং এই 7টা ফর্ম দিয়ে আমি এখানে বড় একটা গল্প তৈরি করেছি। এই গল্পটা মানে একটার সাথে আরেকটা বাক্য মিলানোর জন্য আদার্স ভার্বও নিয়ে আসতে হয়েছে, কিন্তু ওই ভার্বগুলো যাতে আমার কমন থাকে সেইভাবে আমি এই গল্পটা তৈরি করা। এই গল্পটা আমি ওদেরকে পড়াই। পড়ানোর পর এই ভার্বগুলো যে বাক্যগুলোতে ব্যবহার করছি সেগুলো আবার এখানে কিন্তু আলাদাভাবে দিয়েছে। এই দেখেন, বিয়ার, বিট, বিটেন, বিফল দিয়ে আবার বাক্য তৈরি করা। আবার এই বাক্যগুলোকে কি করা? গল্পে পরিণত করা। কোন বাক্যগুলোকে? কোন ওয়ার্ডগুলোকে? এই ওয়ার্ডগুলোকে দিয়ে। তো এইভাবে যদি করাতে থাকি, আপনি ভোকাবুলারি কেন ভুলবেন? ভোকাবুলারি পড়ার একটা ওয়ে আছে, স্ট্র্যাটেজি আছে। গতানুগতিক ধারায় পড়ে গেলে কখনো মনে রাখা সম্ভব নয়। আবার এই পরে আরো কিছু ভার্ব দিয়ে একটা গল্প তৈরি করা, সেইখানে আবার এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা। তো এটা আমি আপনাদের একটা ক্লাসে দেখাবো, এটা এখন দেখালে এটা আপনারা নিতে পারবেন না। তো আমি কি বললাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে আমার এই বইটার ভিতরেও আছে। ভোকাবুলারি বলতে মূলত আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন বা ভোকাবুলারি বলেন, আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। আপনার অন্যান্য অ্যাডভান্সের লেভেলে যেতে গেলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের, ভোকাবুলারির প্রয়োজন হয়, কিন্তু অতটা বেশি প্রয়োজন হয় না যতটা ভার্বের প্রয়োজন হয়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, আমি আবারও বলছি। এইবার দেখেন, তাহলে ভার্ব শিখে ভার্ব আর টেন্স এই দুইটার সমন্বয়ে আমার কথার পরিবর্তন হচ্ছে, কালের পরিবর্তন হচ্ছে। সেটা কিভাবে? বোঝার চেষ্টা করেন। আমার আমি কথা বলতে পারি না কেন? আমি আমি যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন করতে যাচ্ছি, কমিউনিকেশন করতে যাচ্ছি, একটা কথাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে নিতে পারছি না, বলতে পারছি না। যেমন এইখানে বোঝেন, আমি এই যে বাক্যটা লিখলাম, তাই না, যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। আমার লক্ষ্যটা কি থাকবে, টার্গেটটা কি থাকবে? এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাকে আমি সর্বোচ্চ কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে নিতে পারি বা বলতে পারি। এটা যে যত বেশি পারে সে তত দ্রুত এক্সপার্ট হতে পারে। তাহলে আমি যদি এখানে দেখেন, আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, কি হবে? জাস্ট ড্রাইভের পরিবর্তে ড্রোভ বসাবো। আমার পরিবর্তনটা কোথায় হয়? ভার্বে, সাবজেক্টেও না অবজেক্টেও না। দেখেন, তাহলে হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি এবার যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। সে একটা গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। তাহলে এই আমার 6টা টেন্স শেষ। অর্থাৎ ড্রাইভ কথাটাকে, চালানো কথাটাকে 6 ভাবে আমি বলে ফেলছি। আবার আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, 7টা শেষ। আমি হ্যাড বললে পাস্ট পারফেক্ট হয়, উইল হ্যাভ বললে ফিউচার পারফেক্ট হয়, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসালে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ যদি টেন্স জানি, সর্বোচ্চ 12টা ওয়েতে এই ড্রাইভ মানে চালানো কথাটাকে আমি প্রকাশ করতে পারবো, যেটা আমাদের দরকার, যেটা আমরা পারি না, করি না। ইনস্ট্যান্টলি বাংলায় আমি ভাবতেছি এই টাইমে, ওই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে আমি ইংলিশে সাবজেক্টের পরে পুট করতে পারতেছি না। এই জন্যই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। তো টেন্স যদি জানা থাকে, কি বললাম, সর্বোচ্চ 12টা ওয়েতে মনের এই ভাবটাকে প্রকাশ করা যায়। আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন। কিন্তু একটা কথা জেনে রাখেন, শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স কখনোই প্রকাশ করা যায় না।
মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রপারলি প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় শিখতে হয়, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। মেইনলি এরা হচ্ছে কি করে, পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি এগুলো প্রকাশ করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল সেমি মডাল দিয়ে প্রায় 18টার মতো ভার্ব আছে। ক্যান, খুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, সাপোজ টু, গোয়িং টু, এই যে ভার্বগুলো, উড রেদার, হ্যাড বেটার, উড লাইক টু, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর ব্যবহার যদি জানা যায় তাহলে কি হয়, মনের এই ভাবটাকে, হোল সেন্সটাকে আমি যা বাংলায় ভাবতেছি ইংলিশে প্রকাশ করতে চাচ্ছি আরো বেশি করে করা যায়, আরো ব্রডেন্স করা যায়। সেটা কেমন? আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, সে গাড়ি চালাতো, কোন টেন্সে বলবেন? পাস্ট টেন্স মনে হচ্ছে? না। হি ড্রোভ এ কার মানে সে চালিয়েছিল, চালাতো এই কথাটা আপনি কোনো টেন্স দিয়ে ওইভাবে বলতে পারবেন না। আপনাকে বলতে হবে হি উড ড্রাইভ আ কার, অথবা হি ইউজ টু ড্রাইভ আ কার। ইউজ টু অতীত অভ্যাস অর্থে বসে। তাহলে এইটা কি, এটা একটা মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি ভার্ব। আমি যদি বলি তার গাড়ি চালানো উচিত, তার আজ গাড়ি চালানোর কথা, তাকে এই গাড়িটা চালাতে হবে, সে গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালাতে পারতো, এগুলো কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। অর্থাৎ কি বলছি, শুধুমাত্র টেন্স শিখে, শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা থটটাকে প্রপারলি প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। যেমন আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে, এই ক্যানের পরিবর্তে মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, আমার মডাল বা সেমি মডাল ভার্বের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে। মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, যেটা টেন্সের স্ট্রাকচার গুলোতে হয়। টেন্সে কিন্তু এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে, কখনো প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, কখনো ভার্বের সাথে আইএনজি, ডি, ইডি, টিএন। কিন্তু মডালে, মডাল যেটাই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, এরা কি, এরা অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। এদের পরে যে মেইন ভার্বটা বসে সেটা একদম বেস ফর্ম বা রুট ফর্মে বসে। অর্থাৎ হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি নিডস টু ড্রাইভ আ কার, সে তার গাড়ি চালানোর প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, হ্যাঁ, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি, কি বললাম, হি হ্যাজ টু ড্রাইভ, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। দেখছেন কি লিখলাম এখানে আমি? সাবজেক্ট কি, হি, অবজেক্ট কি, এ কার, পরিবর্তনটা কোথায়, ভিতরে ভার্বের ফর্মে। যেটা আমরা বাংলায় করে থাকি, বাংলায় বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে একটা কথাকে বলি, বাট ইংলিশে এদের প্রপার সেন্সটা না জানার কারণেই আমরা স্পিকিং করতে পারি না, আমরা কথা বলতে পারি না। অর্থাৎ মনে রাখেন, টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্স প্লাস 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। তাহলে টোটাল স্ট্রাকচার কয়টা দাঁড়ায়? 30টা। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, ভালো একটা ধারণা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, বোঝেন কি করতে পারবেন, একটা পার্টিকুলার ভার্বকে, মনে করেন এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 30 ভাবে, 30 দিকে, 30টা ওয়েতে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। আর যদি আপনি এটা পারেন, আমার কথাটা আজকে মনে রাখেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, you will be able to speak in English. Whatever you would like to convert or translate from Bangla to English, you will be able to do it. কোথাও বাধা বাধা ফেস করবেন না, কোথাও আপনার প্রবলেম হবে না। অনেক জায়গায় দেখবেন ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, নাথিং, কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি আপনি অরিজিন জিনিসটা শেখেন। কি বললাম, 12টা টেন্স, 18টা মডাল এবং সেমি মডাল। তার আগে কি করতে হবে, ভার্বের বাংলা অর্থ এবং ফর্ম জানতে হবে। কারণ আপনি যে টেন্স শেখেন, যে স্ট্রাকচার শেখেন না কেন, সব জায়গায় মেইনলি ভার্বের ব্যবহারটা করতে হয়। তো ভার্বটাকে ভালোভাবে বুঝতে হবে। এইটা পারলে কি হবে, আবারও বলছি, যে কোনো কিছু বাংলায় ভাবলেই আপনি ইংলিশে সেটা ট্রান্সলেট করতে পারবেন বা বলতে পারবেন। আর শুধু সেন্টেন্স তৈরি করলে হয় না, প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড ইন্ট্রোগেটিভ, এগুলো করা শিখতে হয়। সেটাও আমি দেখাবো। এই দেখেন, আমি যদি একটু আপনাদেরকে বলি, হাউ ক্যান উই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, এইখানে দেখেন, এইখানে এই দেখেন, এই টেন্স দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করা, এটা এই পাশে আছে, আমি ফাইলটা পাঠিয়ে দিব আপনাদের, দেখি, আমি পাঠিয়ে দিব।
তো এইখানে দেখেন দেওয়া আছে যে আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আই উইল প্লে ফুটবল, আই এম প্লেইং ফুটবল। এই টেন্স দিয়ে করতে করতে এখানে মডাল দিয়ে আই ক্যান প্লে ফুটবল, আই কুড প্লে ফুটবল, আই শুড প্লে ফুটবল, আই ডেয়ার টু প্লে ফুটবল। অর্থাৎ এই প্লের পরিবর্তে নতুন ভার্ব নেন আপনি, নতুন অবজেক্ট আসবে, নতুন সেন্টেন্স হবে। আবার এবার সেমি মডাল দিয়েও সেন্টেন্স আছে। তো আবার এগুলো প্যাসিভের একটা আলাদা সেন্টেন্স আছে, সেটা আমি বলছি। তো এইভাবে যদি আপনি করতে পারেন এই জায়গাটাকে, জাস্ট এইটাকেই আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশন বা রাইটিং এ অ্যাপ্লাই করতে হয়। সেটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো, বাট স্ট্রাকচার বলতে এর বাইরে আর কিছু নেই। এই দেখেন আমার নিজের লেখা একটা বই আছে, এই বইটার ভিতরে আমি আপনাদেরকে বলি, এই লাস্টে আমি এখানে এই চ্যাপ্টারটা দিয়েছি, যেটা আপনাদের দেখালাম না, এই বইটার একদম লাস্টে এখানে দেখেন একটু। এখানে আমি বলছি যে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ 30+ সেন্টেন্সেস উইথ ওয়ান ভার্ব। এই ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করা, এবং সেগুলোর আবার আমি নেগেটিভ ইন্টারোগেটিভটা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, আরেকটা চ্যাপ্টারে এটা আছে। তো এই এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, এবং এখানে বাংলা সহ লিখে দিয়েছি, এটা যদি আপনারা করতে পারেন, আমি আবারও বলছি, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছু আপনি বাংলায় ভাবেন না কেন, ইংলিশে বলতে সক্ষম হবেন। দেখেন আমি একদম অরিজিন ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলছি, এইভাবে কেউ বলবে না, কেউ দেখাবেও না, বাট একটা ভাষার ভিতরে এই ছাড়া আর কিছু নেই। আমি আপনাদের মনে আছে কিনা, দুইটা বিষয় নিয়ে কথা বলছি এই ক্লাসে। এক নম্বর পয়েন্ট কি বলছি, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে হয়, টেনে লম্বা করতে হয়, কিভাবে অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আরেকটা কথা কি বলছি, একটা সেন্টেন্স বা বাক্যকে কিভাবে ঘোরাতে হয়, কিভাবে সময়ের পরিবর্তন করতে হয়, কিভাবে টাইমের চেঞ্জ করতে হয়, কতগুলো টাইমে একটা পার্টিকুলার ভার্বকে বলা যায়, সেটা কিভাবে, টেন্স, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখে। জাস্ট এইটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর বাইরে আর কিছু না। এইটুকু বিষয়গুলো মানে এইটুকু বিষয়কেই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্রড করা হয়, বড় করা হয়, বাট জিস্ট থিংস এইটাই, এছাড়া আর কিছু না। কিভাবে ঘোরাতে হয়, কিভাবে বড় করতে হয়, শেষ। আর কিছুই না, ল্যাঙ্গুয়েজ আর কিছুই নেই। এবার দেখেন আমি আপনাদের একটু বলি, এই যা যা বললাম এগুলোকে মেনটেন করে কিভাবে ইংলিশ স্পিকিং করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, সেটা আমি দেখাবো। তাহলে আমি আপনাদের পয়েন্টগুলো কি বললাম, আমার কোন কোন ফাইলে ছিলাম যেন, এখানে ছিলাম, কোথায় ছিলাম, এটাই, খেয়াল নেই, এটাই ছিলাম। দেখেন তাহলে আমি কি বললাম পয়েন্টগুলো। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমাকে কি শিখতে হবে, পয়েন্ট নাম্বার ওয়ান, আমি তো প্রথমে 7টা পয়েন্ট দেখালাম, যে ওই 7টা টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবেন, বা ভালো একটা কনসেপ্ট বা ধারণা নিতে পারবেন। আর এখন আমি কি বলছি, প্রথমত আপনাকে ফর্মস অফ ভার্ব, এটা আমাকে জানতে হবে, অর্থাৎ ভার্বের ফর্ম, বা এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব, বুঝতে পারছেন? এরপরে 2 নম্বর পয়েন্ট বলছি, এইটাকে মেনটেন করে আমাকে টেন্স শিখতে হবে। বাট শুধু এই স্ট্রাকচার শিখলে হবে না, প্রত্যেকটা নেগেটিভ ইন্টারেটিভ করতে পারে। এই যা যা আমি বলছি আজকে, নেক্সট প্রত্যেকটা ফ্রি ক্লাসে আমি এই এই বিষয়গুলোকে কিন্তু ইন ডিটেলসে দেখাবো। তো কেউ ক্লাস মিস করবেন না, দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা কঠিন হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব শিখবো। কেন এটা শিখতে হয় জানেন, কি বললাম বলেন তো, শুধুমাত্র টেন্স শিখে, টেন্সের ব্যবহার শিখে মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে আমরা প্রকাশ করতে পারি না। তার জন্যই এই হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে আরো ব্রডেন্স করার জন্য এই মডেল সেমি মডেল পড়তে হয়। এরপরে কি 4 নম্বর বিষয় হচ্ছে, একটা জিনিস বলি, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদের শিখতে হয়। আমরা অনেকেই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখি না, তো এটা দরকার। আমরা ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভ শিখি। ট্রান্সফরমেটিভ ওয়ে মানে কি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, প্যাসিভ করো রাইস ইজ ইটেন বাই মি। বাট না, প্র্যাকটিক্যাল প্যাসিভটা কেমন, আমি কি বলছি দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, প্যাসিভ কি, যে রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে আমার প্যাসিভ। কিন্তু এইভাবে প্যাসিভ না, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার যেটাকে বলা হয়, সেইটা আমাদেরকে শিখতে হবে। কেমন সেটা জানেন? এই দেখেন আমি এটা কেটে দিই। মনে করেন আমি আজকে আপনাদের ক্লাস নিব, আপনারা তো কেউ আমাকে চেনেন না, আজকে নতুন দেখতেছেন, আমি নতুন ক্লাস নিতে আসছি, তাই না? এখন আমি যদি আপনাদেরকে একটা নোটিশ দেই যে আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো, আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 p.m. বোঝেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কোন টেন্স, যারা টেন্স বোঝেন, ফিউচার ইনডিফিনিট টেন্স, রাইট? কিন্তু দেখেন এই কথাটাকে যদি একটু ঘুরায় বলা হয়, মনে করেন আমি নোটিশটা না দিয়ে, আমার এই গ্রুপে আরো অ্যাডমিন আছে, অন্য একজন অ্যাডমিন যদি মেসেজ দেয়, দিয়ে যদি আপনাদের এইভাবে কথাটা বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কি বলবে, আপনাদের আজকের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, কে নিবে সেটা মেনশন করে না, আমি না নিয়ে অন্য আরেকটা টিচারকে দিয়ে নেওয়াতে পারি, যে কেউ নিতে পারে। তো কথাটা জাস্ট এইভাবে বলছে, অর্থাৎ কার উপর ফোকাস করছে, ক্লাসের উপর। তো যখন এই ক্লাসটা সাবজেক্টে আপনি নিয়ে আসতেছেন দেখেন, তখন ইংলিশটা এরকম হয়, ইওর ক্লাস উইল বি টেকেন
10 p.m. টুডে। অর্থাৎ এখানে বাই মি বাই হিম এগুলো কিছু হবে না। জাস্ট কি বললাম, আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। তো এইটা সাবজেক্টটা কি, ইওর ক্লাস, অর্থাৎ আপনাদের ক্লাস। এই ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হবে, কিন্তু কে নিবে বা না নিবে সেটা মেনশন করা নেই। অর্থাৎ এই সাবজেক্টটাকে বলা হয় নিষ্ক্রিয় সাবজেক্ট, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। তো একটা বাক্যের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে, আমার প্যাসিভের স্ট্রাকচার হয়। অর্থাৎ এতক্ষণ যেটা আমি বললাম না, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, 30টা স্ট্রাকচারের কথা বললাম, এই 30টা স্ট্রাকচারেরই প্যাসিভের একটা আলাদা মুড আছে, প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। সেইটা আবার আমাদের শিখতে হবে, কারণ রিটেন ইংলিশে অনেক ব্যবহার হয়, কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারি না। এটাও একটু জানতে হবে, এইটা জানতে পারলে আর কিছু বাদ থাকবে না আপনার। তো এই যে উইল বি প্লাস টেকেন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। যেমন মনে করেন, এটা মানে আপনি ইমাজিন করতে পারবেন না, আমরা নিজেরাও জানি না এই প্যাসিভ রিলেটেড বাক্য আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে কত বেশি বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি না, এখন ক্লাস শুরু করার আগে আমার লিঙ্ক দিতে 2 মিনিট 4 মিনিট লেট হয়েছে। লেট হলে অনেকেই দেখলাম ওই গ্রুপে রিপ্লে করছেন, আবার ইনবক্সে মেসেজ দিছেন। অনেকে বলেন না যে আজকে ক্লাস হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, আজকের ক্লাসটা কখন শুরু হবে, ক্লাস কি এখন নেওয়া হবে? আপনি কিন্তু এইভাবেই কথা বলেন, আপনি কিন্তু এটা বলছেন না যে আপনি কি ক্লাস নিবেন। কেন বলছেন? আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে আগে দেখেননি, আপনি তো আজকে প্রথম দেখছেন। তো এই জন্য তো আপনি ওইভাবে বলতে পারছেন না যে আপনি কি ক্লাস নেবেন, কে ক্লাস নেবে আপনি তো জানেনই না। তো আপনি কি বলছেন? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, ক্লাস কখন হবে, আজকের ক্লাসটা কখন শুরু হবে, ক্লাস কি এখন নেওয়া হবে? এই যে বাংলাগুলো বললাম না, প্রত্যেকটা কথাই প্যাসিভ। এই যে কোনো একটা বাক্য আপনারা তো লেখেন ইনবক্সে হোয়াটসঅ্যাপে বাংলায় লেখেন, একটা বাক্য ইংলিশে আপনি লেখেন, দেখেন আপনি পারবেন না। কারণ কি জানেন? এটা প্যাসিভ। অর্থাৎ আমি যদি বলি যে আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, এটা ইংলিশে কি হবে, করেন তো ট্রান্সলেট, নিজে নিজে মনে মনে করার চেষ্টা করেন তো। আমাদের আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, ভেবে দেখেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারবেন না। আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, দেখেন এটা ইংলিশে কেমন হয় জানেন? আগে ডাবল বেস ওয়ার্ড ওয়েন, will, then our class, when will our class be taken today। এই যে বাক্যটা আমি লিখলাম, when will our class be taken today, আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা আমরা বাংলায় হরহামেশা বলি, বাট ইংলিশে ইনস্ট্যান্টলি কতজন বলতে পারেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, কতজন এটা ইনস্ট্যান্ট ইংলিশে বলতে পারবেন যে when will our class be taken today, when will our class be taken today, when will our class be taken today। বাংলা কি, আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে। তো এই ধরনের কথা আমরা বাংলায় হরহামেশা বলি, কিন্তু ইংলিশে আমরা দেখবেন বলতে পারি না, কারণ এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার বা প্যাসিভের যে প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা শিখি না। মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ করে অনেকদিন পর গ্রামে আসছেন, ছুটিতে আসছেন, এসে দেখছেন কি গ্রামে একটা নতুন মসজিদ হয়েছে, আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনি নামাজ পড়তে গেছেন, আপনার ফ্রেন্ডকে বলছেন যে বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস, এটা খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের এই গ্রামে? আপনার বন্ধুকে বলছেন এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? ট্রান্সলেট করতে পারেন? ভেবে দেখেন তো। When was the mosque built in our village? When was, অর্থাৎ WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, দ্য মস, বিল্ড, বিল্ডের পাস্ট পার্টিসিপল, বিল্ড ইন আওয়ার ভিলেজ। এই যে কথাটা বললাম, বা আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি কবে হয়েছে, তখন কি হয় জানেন? When has the mosque been built in our ভিলেজ। এই যে বাক্যটা লিখলাম, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট ইন আওয়ার ভিলেজ, এই মসজিদটা আমাদের গ্রামে কখন তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, এই যে বাক্যটা লিখলাম, এটা এটা ইনস্ট্যান্টলি কতজন ইংলিশে বলতে পারেন বাংলা ভেবেই? পারেন না, হয় না। আগে ডাবল বেস ওয়ার্ড, দেন হ্যাজ, দেন সাবজেক্ট মস, দেন বিন, তারপর বিল্ড, তারপর ইন আওয়ার ভিলেজ। এটা কিন্তু আমাদের হয় না। আমাদের কেন হয় না জানেন? প্র্যাকটিস নেই। আমরা প্যাসিভ বলতে এরকমই শিখি, হি রাইটস এ লেটার ইজ রিটেন বাই হিম। কিন্তু দেখেন ওই প্যাসিভটা আমরা শিখবো না। আমার ফিফথ ফ্রি লাইভ ক্লাসে প্যাসিভের উপর ডিটেলস ক্লাস আছে, ওই ক্লাসটা যদি আপনারা করেন, আপনারা বুঝতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এত গ্রামার জানার পরেও, এত কিছু শেখার পরেও কেন আমি কথা বলতে পারি না। তখন ওই কোশ্চেনটা আপনার ব্রেনে আসবে, এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। এখানে আরো অনেক কথা আছে, আজকে বলতে গেলে সময় চলে যাবে। আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে ইংলিশে কিভাবে স্পিকিং করবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন, কিভাবে সার্টেন টপিকের উপর আপনারা কথা বলবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো। তাহলে এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আমার এখানে প্যাসিভ ভয়েস লাগবে, ভার্বের ফর্ম জানা লাগবে, টেন্স জানা লাগবে, মডেল সেমি মডেল ভার্বের ব্যবহার জানা লাগবে। আরেকটা কথা
কি বললাম? প্যাসিভ ভয়েসটা শেখা লাগবে। মনোযোগ দিয়ে একটু বোঝেন। এই পর্যন্ত যে কথাগুলো আমি বললাম, আপনারা কি নতুন কোনো কনসেপ্ট পেয়েছেন বা কোনো ধারণা পেয়েছেন, কোনো কিছু বুঝতে পেরেছেন? একটু আমাকে জানান তো, যারা জুমে আছেন। যা যা বললাম, এই ল্যাঙ্গুয়েজটা ঠিক কি, কি কোন বিষয়গুলো হ্যাঁ আমাকে ডেভেলপ পেয়েছি। করতে হবে, কি আছে বুঝতে পারছেন হ্যাঁ কেউ? পেয়েছি যা পেয়েছি। যা বললাম। জি জি ভাইজান জি, পেয়েছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, খুব ওকে সুন্দর স্যার। মতো বুঝতে পারছি স্যার। অনেক ধন্যবাদ। দেখেন, এই এই বিষয়গুলো বা এই কনসেপ্টগুলো যদি আমাদের না থাকে, আপনি কখনোই যেখান থেকে ইংরেজি শেখেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, ইংরেজি শেখার জন্য প্রচুর সোর্স এখন আছে। ইউটিউবে হাজার হাজার টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে, কোর্স আছে, ক্লাস আছে, ফেসবুক পেজে আছে। কিন্তু ছোট ছোট কোর্স, ছোট ছোট কন্টেন্ট দেখে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। অর্থাৎ আজকে আমার কাছে ফ্রি ক্লাস করছেন, কালকে ইউটিউবে ক্লাস দেখবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস ভেসে উঠবে। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করেন, দিন মাস বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন। আপনি শিখতেছেন, শিখবেন, শিখে যাবেন। ওই শেখাটাকে আপনি দেখবেন কখনো শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে না, এই ল্যাঙ্গুয়েজটা এখন আমার অ্যাসেট বা সম্পদ হয়ে আছে, আমি পুরোপুরি পারি। এটা কখন পারবেন জানেন? যখন একটা গোছানো পদ্ধতিতে আপনি আসতে পারবেন, যখন বুঝতে পারবেন এই ভাষায় ঠিক কি আছে, ঠিক কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি দ্রুত ডেভেলপ করতে পারবো। এইটা যদি আপনি না জানেন, আপনি সমুদ্রের মাঝে ঘুরে বেড়াবেন, কিন্তু ওই ভ্রমণ আপনার শেষ হবে না। এইটা হচ্ছে মেইন কথা। তো এই জন্য এই ভাষাটা চেইন অফ কমান্ড মেনটেন করে, অর্থাৎ একটার সাথে একটা টপিক কানেক্টেড। এই কানেকশনটা আমাদের বুঝতে হয়। কি আমার এই ক্লাসগুলো করলে এই ধারাবাহিকতা বজায় রেখে এই কানেকশনটা বুঝে আপনারা ডেভেলপ করতে পারবেন। আমি এতটুকু বলতে পারি, কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে যখন আমি শিখাই, আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি। তো এখন আমি এবার আপনাদের একটু দেখাবো যে কিভাবে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারেন, কিভাবে আপনারা ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারেন। অর্থাৎ যারা মোটামুটি গ্রামার বোঝেন, কিন্তু গ্রামার বোঝা সত্ত্বেও আপনি স্পিকিং করতে পারছেন, আপনি রিডিংও পড়তে পারেন, আপনি লিখতেও পারেন মোটামুটি, অথবা আপনি কি বলবো এটাকে, কি বলা যায়, কেউ কথা বললে সেই কথাটা বুঝতেও পারেন শুনে, কিন্তু আপনি যখন কথা বলতে যাচ্ছেন, আপনি যখন স্পিকিং করতে যাচ্ছেন, আপনি তখন আর পারছেন না। তো এই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই জায়গাটা ডেভেলপমেন্ট আপনি কিভাবে নিয়ে আসবেন, সেটা আপনাদেরকে আমি এখন একটু ইন ডিটেলসে দেখাবো। সবাই একটু মনোযোগ দিবেন, দেখার চেষ্টা করুন। জাস্ট এক মিনিট একটু টাইম দেন, আমি এই লিঙ্কটা একটু দিয়ে দেই। জাস্ট একটা মিনিট, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, এটা যদি আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন, আজকে সিম্পল একটা টপিক দেখাবো। নেক্সট ক্লাসগুলো থেকে আমি আইএলটিএস এর কিউ কার্ড টপিকের উপর কিভাবে স্পিকিং করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেটা দেখাবো। আর খুব বেশি সময় নিব না, যেহেতু 11টা বেজে গেছে অলরেডি। জাস্ট 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, শুধুমাত্র প্রেজেন্টেশনটা দেখায়। কিন্তু এই প্রেজেন্টেশনটা আমাদের বিভিন্ন সেন্সের উপর করা আছে এখানে। তো সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে বুঝতে পারবেন না। খুবই ভালোভাবে একটু এটা দেখার চেষ্টা করেন, গ্যাদার করার চেষ্টা করেন, ডেভেলপ করার চেষ্টা করেন। আচ্ছা দেখেন এবার, শেষ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কোথায় ছিলাম? এইখানে। হ্যাঁ, মনে করেন এখন আপনি আমার ক্লাস করছেন, তাই না? এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস? আপনি প্রতিদিন কি করেন, আপনার দৈনন্দিন কাজগুলো কি, কোন কাজগুলো ডে টু ডে লাইফে আপনি রেগুলার ওয়েতে করে থাকেন? এটা কি আপনি ইংলিশে আমার সামনে ডেসক্রাইব করতে পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া? কিভাবে করতে হবে যে স্যার আমি প্রতিদিন এই টাইমে ঘুম থেকে উঠি, তারপর ব্রাশ করি, ব্রেকফাস্ট করি, একটু এক্সারসাইজ করি, এই টাইমে অফিসে যাই বা কলেজে যাই, এই টাইমে লাঞ্চ করি, এই টাইমে বাসায় আসি, এই টাইমে টিভি দেখি বা একটু খেলাধুলো করি, বা এই টাইমে একটু খবরের কাগজ পড়ি, বই পড়ি, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে, রেগুলার লাইফ আপনি কি করেন? এটা যখন আপনি ইংলিশে ডেসক্রাইব করবেন, দেখেন, যে কোনো টপিকে কথা বলার জন্য আমি এই যে বললাম না, টোটাল 30টা স্ট্রাকচার আছে। সবগুলো স্ট্রাকচার শেখার বা জানার প্রয়োজন পড়ে না। জাস্ট একটা সার্টেন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সব কথা বলা যায়, যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝেন, যে টপিকের উপর আপনাকে কথা বলতে হবে সেই টপিকের ব্যাকগ্রাউন্ডটা কেমন, মানে একদম অ্যাকচুয়াল টপিকটা কেমন, এটা আমাকে বুঝতে হয়। তো আমি যখন বলছি হোয়াট ডু ইউ ডু এভরিডে, যেভাবে কোশ্চেন থাকে উত্তরটা সেইভাবে করতে হয়। দেখবেন, এই দেখেন আমার এখানে স্পিকিং এর জন্য কতগুলো টপিক আছে। আমি গতকালও আমার ওই পেইড কোর্সের স্টুডেন্টদেরকে এই টপিকটা দিয়েছিলাম স্পিকিং এর জন্য। এই দেখেন,
এই জায়গায় 100+ স্পিকিং টপিকস উইথ স্যাম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখছেন। প্রত্যেকটা টপিকের উপর এই কোশ্চেন এবং অ্যান্সার, এটা এটা অনেকগুলো আছে আইএলটিএস এর কিউকার টপিকের উপর। এগুলো যদি আপনি স্পিকিং করতে পারেন এবং আমি দেখাই দেই যে কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে স্পিকিং করবেন, কোন ধরনের ভার্ব টেন্স আপনি ইউজ করবেন, অনেক অনেক টপিক আছে, অনেক টপিক আছে। যারা আইএলটিএস এর এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, এইখান থেকে আপনি ওই ডেভেলপমেন্টটা পাবেন। আচ্ছা, কোথায় ছিলাম, কোথায় 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 ছিলাম? হ্যাঁ, এখানে ছিলাম। দেখেন, তো আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার দৈনন্দিন কাজগুলো কি, প্রতিদিনের কাজগুলো কি, এটা ইংলিশে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? তো প্রথমত দেখেন, এখানে একটা গ্রিটিংস দেওয়া আছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর মানে কি, এখানে বলতে পারেন আপনাদের সামনে, অর্থাৎ ইন ফ্রন্ট অফ ইউ, এটাও আপনি বলতে পারেন বিফোর এর পরিবর্তে। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। অর্থাৎ যেহেতু প্রতিদিনের কাজ, অ্যাজ ইউজুয়াল আমি কোনো কাজ করে থাকি, সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা আমি বসাবো, কারণ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ডেফিনেশন হচ্ছে কোনো একটা কাজ প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে হয়, অ্যাজ ইউজুয়াল হয়। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স আপনি যখন তৈরি করবেন, মনে রাখবেন সাবজেক্টের পরেই আপনাকে ভার্বটা ইউজ করতে হবে। এই যে ভার্বগুলোকে আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, আর সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি ইউজ করতে পারেন, বাকি জায়গাটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এখানে কি বলছে যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, এভরিডে। দেন আই ব্রাশ মাই টিথ, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। তারপর আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই ফজরের নামাজের জন্য, উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। অ্যান্ড আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। অ্যান্ড আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করি। দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স শেয়ারিং। অর্থাৎ আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, আপনার ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিসগুলো কি, এটা কিভাবে বলবেন? সাবজেক্ট, দেন সাবজেক্টের পরেই ভার্বের বেস ফর্মটা বসালে রেগুলার লাইফের কথাগুলো আপনি ডিসক্রাইব করতে পারছেন। এই সব জায়গায় আমি দেন দিয়েছি কারণ এটা একদম বেসিক একটা প্রেজেন্টেশন। আমাদের অ্যাডভান্স প্রেজেন্টেশনগুলোতে অ্যাডভান্স লেভেলের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার আছে, সেটা আমি দেখাবো। অর্থাৎ এখানে আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, মোর ওভার, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, ফর দ্যাট রিজন, এই ধরনের বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে পারেন, সেগুলোর ব্যবহার আছে আমাদের। এই দেন 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 সব জায়গায় দেওয়া না, এটা জাস্ট বেসিক একটা এই প্রেজেন্টেশন, এই জন্য এটা দেওয়া। আমি এখানে এগুলোর উপর ফোকাস করতে বলছি না, আমি ফোকাস করতে বলছি ভার্বের উপর। দেখেন, এই প্রত্যেকটা বাক্যে ভার্বের কিন্তু বেস ফর্মটা আছে, এই যে গেট আপ, ওয়াশ, টেক, কাম, লার্ন, গো, যার মানে কি রেগুলার ওয়েতে আমি যে কাজটা করি সেটা আমি বর্ণনা করতে পারলাম। এখন দেখেন, আমি ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি কি বললাম এইমাত্র আপনাদের, আমাদের সমস্যাটা কোথায়? টাইমিং এ। অর্থাৎ এখন রাত 11টা বাজে, আপনারা আমার ক্লাস করছেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনি আজকে সারাদিন কি করেছেন, ক্যান ইউ ডিসক্রাইব ইন ফ্রন্ট অফ মি হোয়াট ডিড ইউ ডু টুডে? অথবা আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আপনি বলতে পারবেন যে স্যার আমি সকালে এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, ফজরের নামাজ পড়ছিলাম, এক্সারসাইজ করছিলাম, ব্রেকফাস্ট করছিলাম, অফিসে গিয়েছিলাম, বাসায় ফিরছিলাম, আমার স্ত্রীকে নিয়ে, স্বামীকে নিয়ে একটু শপিং করেছিলাম, তারপরে একটু টিভি দেখেছিলাম, পরিবারের সাথে সময় কাটালাম, একটু ইংরেজি চর্চা করেছিলাম, এই টাইমে ঘুমায় পড়ছিলাম খেয়ে দিয়ে। এই যে করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, অর্থাৎ এই যে টাইমের পরিবর্তনটা হচ্ছে, বাংলাটা বুঝবেন, আর মাদার টাং ইজ বাংলা, তো আগে বাংলাটা বুঝতে হবে। এই যে টাইমের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটার জন্য আপনার মূলত কোথায় পরিবর্তন করতে হবে? ভার্বের ফর্মে। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, খুবই সহজ। আমরা এটা বুঝি না, আমরা অনেকে এটাকে কঠিন করে ফেলি, কিন্তু এটা খুবই সহজ। কোথায় পরিবর্তন করতে হবে? ভার্বের ফর্মে। দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে যদি ভার্বটা ইউজ করতে পারেন। অর্থাৎ অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, চেঞ্জিংটা কোথায়? ভার্বে। প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম কি, এটা আপনার জানতে হবে। এইটা যদি আপনি না জানতে পারেন, ওই যে বললাম না অতীতের কথা, আপনি বলতে পারবেন না। অতীতের যে কোনো কাজকে ডিসক্রাইব করতে গেলে আমি যদি বলি হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি কাইন্ডস অফ জু or sea beach or remarkable places, can you describe about your experience? যখন আপনি অতীতের একটা এক্সপিরিয়েন্স ডিসক্রাইব করবেন, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। আমরা অনেকে এটা বুঝিও না, আমরা মনে করি কি পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়ার এর ব্যবহার, পাস্ট টেন্স মানে ডিড এর ব্যবহার। বাট না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মেইন সেন্টেন্সে পাস্ট টেন্স মানে মেইন ভার্ব।
প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মে ব্যবহার করতে হয়। যেমন এই যে একটা ভার্ব স্পেন্ড, মানে সময় কাটানো, টাইম কাটানো, পার করা, ব্যয় করা। অনেকের পাস্ট ফর্ম বলে স্পেন্ডেড, কারণ অনেকে জানে বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ইডি থাকে, কিন্তু না, এটার পাস্ট ফর্ম তো স্পেন্ড, SPENT। তো এই জায়গাগুলো যদি আমরা না বুঝি, আমরা ভুল করব। তো এই ভুলটাই মূলত আমাদের হয়, এই জন্যই আমরা দুর্বল ইংলিশে, আমরা বুঝি না। তার ফোকাসটা কোথায়? ভার্বে। তাহলে দেখেন, আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, আর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনি এটা কিভাবে ডেসক্রাইব করবেন? দেখেন কি বলছে, জাস্ট ভার্বের উপর ফোকাস করবেন, গ্রিন কালার দিয়ে এখানে ভার্বগুলোকে আমি হাইলাইট করেছি। বলছে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আর ইউ ক্যান সে দ্যাট ইন ফ্রন্ট অফ ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত। এটা জাস্ট প্রথম গ্রিটিংস। এইখান থেকে দেখেন বডি পার্ট, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টার, তাহলে গেটের পাস্ট ফর্ম কি? গট। তাহলে বাংলাটা কি? বাংলা বোঝেন, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। যখন আমি বলছি আই গেট আপ, আমি উঠি, রেগুলার ওয়েতে উঠি। তো যখনই বলছি গট আপ, আমি উঠেছিলাম। অর্থাৎ আমরা পারি না কেন সময় পরিবর্তন করতে পারি না? কিভাবে হয় সেটা? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন, তাহলে ব্রাশের পাস্ট ফর্ম ব্রাশ, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াশ, টেকের পাস্ট ফর্ম টুক। অর্থাৎ তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম, এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, এখানে টেক হবে না, আমি ফ্রেশ হয়েছিলাম এবং টেকের পাস্ট ফর্ম টুক, আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম অ্যাট 9:30 AM। দেন আই স্টার্টেড ডুইং মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। দেন এখানে কি বলছে? আই টুক লাঞ্চ এট 2 PM, টেকের পাস্ট ফর্ম টুক, আমি দুইটায় আমার লাঞ্চ করেছিলাম। এরপর কি? আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, কামের পাস্ট ফর্ম কেম, তাহলে বাংলাটা কি? আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। বাংলা কি? কাটিয়েছিলাম। দেন আই লার্ন, লার্ন হবে না, লার্নড টি দেওয়া যায় অথবা ইডি। দেন আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য আমি ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, 10টায় ডিনার করেছিলাম। অ্যান্ড আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, হ্যাঁ, অ্যাট 11 PM। তাহলে পাস্ট টেন্স মানে কি? মেইন ভার্বের পাস্ট ফর্ম, গেটের পাস্ট ফর্ম গট, ব্রাশের পাস্ট ফর্ম ব্রাশ, টেকের পাস্ট ফর্ম টুক, কামের পাস্ট ফর্ম কেম, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, লার্নের পাস্ট ফর্ম লার্ন। এটা জানতে হবে। এটা জানলে কি হবে? অতীতের যে কোনো কথাকে পাস্টের, অতীতের আমি ডিসক্রাইব করতে পারবো। তাহলে ভেবে দেখেন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি কঠিন? এখানে একজন মানুষের একটা স্যাম্পল অ্যান্সার আছে। এই জায়গাটায় যদি আপনার মনে হয় এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো, আপনাদের যে কাজগুলো সেগুলো তার এটার সাথে মিলবে না। আপনি গতকাল কি করেছিলেন, একটা সাবজেক্ট বসান আই, এবার আপনি যে কাজটা করেছিলেন সেই ভার্বটা বসান, ভার্বের পাস্ট ফর্মটা বসান, এরপর দেখেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এইভাবে নিজে করতে হয়, না হলে ডেভেলপ করা যায় না। এই যে আমি পড়াচ্ছি না, অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, এটা সায়েন্স না বা ম্যাথ না, এটা রকেট সায়েন্স না যে টিচার পড়ালো আপনি মনোযোগ দিয়ে দেখলেন, দেখে শুনে শিখে ফেললেন। না, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে আহামরি ব্রেন লাগে না। আপনি যতই লিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শিখাই দিব ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং ইউ উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই যে বিষয়গুলো আমি দিলাম, এগুলো আপনার ব্রেনে ডেভেলপ করতে হবে, জেনারেট করতে হবে। তারপর কি? আপনি প্রতিদিন যেটা করেন সেটা আপনি ডেসক্রাইব করেন। আপনি গতকাল যা করেছিলেন সেইটা আপনি আপনার এক্সপিরিয়েন্সে ডেসক্রাইব করেন, আমার সামনে প্রেজেন্ট করেন। যারা আমার পেইড কোর্সে থাকে তারা কি করতে পারে? সেখানে কম স্টুডেন্ট থাকে, তারা প্রেজেন্ট করতে পারে, তাদের ভুল হলে আমি ধরাই দিতে পারি। বাট এইখানে তো আমি ওইভাবে আনমিউট করে আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিতে পারি না। এইটা নিলে কি হয়? একসাথে সবাই কথা বলে, ওটা হয় না। তো পেইড কোর্সের বেনিফিটটা হচ্ছে টু ওয়ে একটা কমিউনিকেশন থাকে, ইন্টারেক্টিভ একটা কমিউনিকেশন থাকে। কিন্তু এইখানে কি করাচ্ছি? আপনাদের মিউট করে আমি পড়াচ্ছি, বাট এইখানেও আমার জায়গা থেকে যতটা দেওয়ার আমি দিচ্ছি। তারপরে বাদ বাকিটা আপনার, যদি মনে হয় এগুলো ইফেক্টিভ, নেওয়ার মতো, তাহলে আপনি এগুলো নেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখবেন ডেভেলপ করতে পারবেন। এই যে আমার লেখা, এই যে বইটা আছে দেখছেন আপনারা, এই বইটাতে আপনার এই বিষয়গুলোকে ইন ডিটেলসে দেওয়া, সব কিছু ইন ডিটেলসে ডিসক্রাইব করা। এটা আমি দেখাবো আপনাদের, এই কপিটা দেখাবো, পিডিএফ কপি দেখাবো। তো এইবার দেখেন আমি কি বলছি, যে আহ, এবার আপনি ফিউচারে যদি কথা বলতে চান, আমি যদি আপনাকে বলি যে হোয়াট উইল ইউ ডু টুমোরো, আপনি আগামীকাল কি করবেন, অর্থাৎ আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে, এটা কি আপনি ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? মনে করেন এখন আপনি ক্লাস করছেন 11টা 18 বাজে, আপনার ব্রেনে প্ল্যান করা আছে না যে আগামীকাল এই টাইমে উঠবো, এখানে যাবো, ওর সাথে দেখা করবো, এ করবো, ওই করবো, সেটা কিভাবে বলবেন?
ফিউচার ইনডিফিনিট টেন্স কি জানেন? সাবজেক্টের পর শ্যাল বা উইলের ব্যবহার করতে হয়, প্লাস মেইন ভার্বের বেস ফর্মটা বসে, প্রেজেন্ট ফর্মটা বসে, অর্থাৎ এই এই যে ফর্মটা, নট পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা। আর শ্যাল বা উইলের ব্যবহারটা অনেকেই কনফিউশনে থাকেন। সাবজেক্টের পরে দেখেন, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় আই এবং উই, তাহলে শ্যালের ব্যবহারটা হয়, কিন্তু ইউ হি সি দে এর সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গাতেই মূলত উইলের ব্যবহারটা হয়, অর্থাৎ উইলকে আই উই ইউ হি সি সব জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু শ্যালকে শুধুমাত্র আই এবং উইয়ের সাথে ব্যবহার করতে হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করার, তাহলে কনফিউশন থাকে না। তাহলে ফিউচারের কথা যদি আমি আপনাকে বলি কি হবে, দেখেন কতটা সহজ এই ভাষা, কিন্তু আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, তাই না? তো দেখেন প্র্যাকটিক্যালি বোঝেন, তিনটা ইনডিফিনিট টেন্স কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, অর্থাৎ উইল গেট আপ জাস্ট কি, আমি আগামীকাল সকালে খুব সকালে ঘুম থেকে উঠবো, এখানে ভার্বগুলোকে হাইলাইট করা স্কাই কালার দিয়ে। তাহলে সবগুলোতে আপনারা দেখছেনটা কি, আমাদের পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে, কিন্তু অন্য কোথাও না। ফোকাসটা কোথায় রাখতে হবে? এই ভার্বের উপর। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো, ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি সময় কাটাবো। দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, 1 ঘন্টার জন্য আমি ইংরেজি শিখবো। Then I will take my dinner at 10 p.m. and I will go to bed for sleeping at 11 p.m. আমি 11টায় বেডে ঘুমাতে যাবো। তাহলে আপনারা যদি মনে হয় যে আমি এইটা করবো ওইটা করবো, এখানে যাবো এখানে যাবো, ভালো লাগলে আবার আবার আগামীকাল আপনার ক্লাসে জয়েন হবো, তাহলে কি, আই উইল জয়েন ইউর ক্লাস এগেইন টুমোরো, তাই না? তাহলে এইভাবে আপনি আগামীকাল কি করবেন এই কথাটাকে ডিসক্রাইব করতে পারেন। অর্থাৎ আমার কাজটা মূলত কি, প্রেজেন্টেশন শুধু দিলে হবে না, আমার টাইমের পরিবর্তন করা শিখতে হবে, সময়ের পরিবর্তন করতে হবে। আমি কথা বলতে পারি না কেন, একটা কথাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে আমি নিতে পারি না, এটা নেওয়া শিখতে হবে। এটা নিতে হলে কি করতে হবে? ভার্বের ফর্মেট চেঞ্জ করতে হবে, আর কিছু না। একবার এবার ভেবে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি খুব কঠিন? কঠিন না, সহজে এটাকে ডেভেলপ করা যায়, যদি সঠিক স্ট্র্যাটেজি, কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট টেকনিক ফলো করে, মেনটেন করে আপনি এগোতে পারেন। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? একটু বলেন তো, একটু আনমিউট করেন তো, কথা শোনা যায়? যা যা বললাম জি 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 স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। বোঝা যায়। শিখতে পারছেন শোনা কিছু? যায়। নতুন কিছু শিখতে পারছেন যা যা জি বললাম? জি, অনেক কিছু শিখলাম। হ্যাঁ, ইংলিশ স্যার, ল্যাঙ্গুয়েজটা আমি কিন্তু অনেক কিছু কঠিন। শিখতে পারছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব কঠিন না, তাই না? সহজে এই ভাষাটাকে ডেভেলপ করা যায়। দেখছেন এই ফ্রি ক্লাসের সমস্যাটা কি, এই আনমিউট করলে একসঙ্গে কত মানুষ কথা বলে ওঠে। এখানে যারা আছেন গুগল মিটে, কথা কি বুঝতে পারছেন? শিখতে পারছেন? হ্যাঁ, নতুন কিছু? আচ্ছা, আগামীকাল থেকে আপনারা যারা গুগল মিটে ক্লাস করছেন, আগামীকাল থেকে জুমে জয়েন করতে পারবেন না? তাহলে আর মিটের লিংক দিব না। জুমে পারবেন? সমস্যা হবে? জুম অ্যাপ দিয়ে জয়েন করবেন, ঠিক আছে? হ্যাঁ। তো এই হচ্ছে মেইন বিষয়, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, ডেভেলপ করতে হবে। এখন আমি এতক্ষণ তো শেখালাম, এতক্ষণ তো সবকিছু বললাম, এবার একটু মেইন জায়গাটাতে আসি। আমি আরেকটা বিষয় দেখাবো আপনার ভোকাবুলারি নিয়ে। এবার একটু আমি আপনাদেরকে বলি, কষ্ট হয়ে যায় মানে, একটানা অনেকক্ষণ ধরে লেকচার দিলাম তো, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, একদম একটানা 2 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এখন দেখেন, আমি তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, আমি রেকর্ড পাঠিয়ে দিব, আপনারা দেখবেন, এবং আগামীকালও সেম টাইমে জয়েন করবেন রাত 9:30টায়, হ্যাঁ? আরেকটা কথা আমি বলে রাখি, এবার আমি একটা ভোকাবুলারি ফাইল দেখাবো, আর তার আগে আমি একটু বলে রাখি, অনেকেই পেইড কোর্সের কথা বলেন, জানতে চান, শুনতে চান। এটা আমি কাউকে ফোর্স করি না, আমার পেইড কোর্সে যারা ভর্তি হয় তারা এমনিতেই হয়। অনেকেই আছে যারা এর আগে অনেক ফ্রি ক্লাস করেছেন কিন্তু ভর্তি হতে পারেননি টাকা পয়সার সমস্যার কারণে, বা সময় পাননি, বা প্রথম থেকে ব্যাচ পান নাই, তারা ভর্তি হতে পারেননি। আমার এই যে আহ, এই প্রবলেমগুলো ফেস করছেন অনেকে আছেন। তো আমি এটা একটু জানিয়ে রাখি, আপনাদের কাউকে আমি ভর্তি হতে বলছি না। আমি আবারও বলছি, একটা দুইটা তিনটা ফ্রি ক্লাস নিব না, ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসগুলো হবে। পেইড কোর্সের কথা শুনলে অনেকে আবার ভয় পায়, ভাবে এবার কি না কি বলবে, টাকা পয়সা চাইবে, বাট না। এবার একটু আপনি দেখেন, আমি একটা কোর্সের প্ল্যান দেখাই। আমার যে পেইড কোর্সগুলো
আমি করাই, সেইখানকার স্টুডেন্টগুলোকে আমি কিভাবে শেখাই, কিভাবে দেখাই। দেখেন, আমি তো প্রথমে আপনাদের দেখালাম ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে, কি করতে হবে, কি শিখতে হবে। এবার আমি এইটা নিয়ে একটু কথা বলি। আমি কাউকেই বলছি না আপনি ভর্তি হন, কোর্স করেন, ক্লাস করেন। এটা যারা হওয়ার তারা এমনিতে হয়, কারণ আমার অনেক স্টুডেন্ট পেন্ডিংয়ে আছে। আমার সাইপ্রাস, ইউকে, ইউএসএ, হংকং থেকে, বাইরের অনেক কান্ট্রি থেকে স্টুডেন্ট ব্যাসে পড়তেছে, প্লাস পার্সোনাল ক্লাস করতেছে। তো যারা করার তারা এমনিতেই করে। এগুলো আপনারা আমার আরো ক্লাস করতে থাকেন, আপনারা বুঝতে পারবেন। আমি কাউকে ভর্তি হতে বলছি না, বাট কিভাবে আমি ক্লাসগুলো নিয়ে থাকি তাদের, এটা যদি আপনি দেখেন, আপনি নিজের মতো করে এই আইডিয়াটা আপনার ব্রেনে ডেভেলপ করেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। কারণ আমাদের এই ভালো সঠিক প্ল্যান না থাকার কারণে আমরা কথা বলতে পারি না বা লিখতে পারি না। তো আমি একটু বলে রাখি যে আমি এই পেইড কোর্সের ক্লাসগুলো এবার কিভাবে নিয়ে থাকি। আর যারা পেইড কোর্সে ভর্তি হবেন, আগের ব্যাচে ক্লাস করেছেন, ভর্তি হতে পারেননি, আমার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। যারা পারে একবারে দিয়ে দেয়, আমি একবারে না পারলে সেটা ভেঙে ভেঙেও দিতে পারে, আমি সেই সুযোগটা রাখি। অর্থাৎ 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্স শুরু করতে পারে আমার স্টুডেন্টরা যারা আছে। তো এইটা কিভাবে নেই আমি একটু আপনাদেরকে বলি। 1 মিনিট, খুব বেশি সময় নিব না, তারপরে আমি আরেকটা জায়গায় আসতেছি। সেটা হচ্ছে, দেখেন, এই ক্লাসগুলো গুগল মিট এবং জুম অ্যাপের মাধ্যমেই আমি নিয়ে থাকি। আর ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা থাকে পেইড কোর্সের। সপ্তাহে 4 দিন ক্লাস। আমাদের নতুন যে ব্যাচটা হবে সেটা হচ্ছে আগামী 11 তারিখ থেকে শুরু হবে। এটা হচ্ছে 64তম ব্যাচ আমার। আগামী 11 তারিখ, আজকে 4 তারিখ, এর আগে রেগুলার ওইতেই লাইভ ক্লাসগুলো থাকবে। এবং এটা 3 মাসের কোর্স। যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, 3 মাসের ভিতরে ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। বাট যদি ক্লাস মিস করেন বা না পারেন, আপনি অন্য যে কোনো ব্যাচেও, নতুন ব্যাচে পড়তে পারবেন, তাহলে তার জন্য আলাদা কোনো টাকা লাগবে না। অর্থাৎ এই সুযোগটা আমি দেই। আপনি যত দিন পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট না হতে পারবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। বাট এই 3 মাসও লাগে না, যদি রেগুলারিটি মেনটেন করেন, 2 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরেও কাভার করা যায়। আমি সেই স্ট্র্যাটেজি টেকনিক ফলো করে পড়াই। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, কারণ আমি গ্রামার শেখাই, রুলস শেখাই, কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে দেখাই, প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখাই। যেমন দেখেন, এই কোর্সটা আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার হন, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। এবং আমি আবারও বলছি, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, রিডিং, সব কিছু আপনি কাভার করতে পারবেন এই একটা কোর্স থেকে। আমি সেইভাবেই শিখাই। অনেকে বলে আমি শুধু স্পোকেন শিখতে চাই, অনেকে বলে আমি স্পিকিং পারি, আমি গ্রামার শিখতে চাই, অনেকে বলে আমি গ্রামার পারি, রাইটিং শিখতে চাই। যারা এগুলো বলেন না তারা মূলত কিছুই পারেন না। কেন জানেন? এটা আলাদা আলাদা ভাবে শেখার কোনো জিনিস না। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, একটার সাথে একটা কানেক্টেড। একটা পারলে আরেকটা আপনি অটোমেটিক্যালি পারবেন। যারা এটা বলেন আমি স্পিকিং পারি, রাইটিং শিখতে চাই, রাইটিং পারি, স্পিকিং শিখতে চাই, তারা মূলত কোনোটাই পারেন না। কারণ কি? এটা, এই ভাষাটা একটা দিক আপনি ডেভেলপ করেন, আপনি রাইটিং ডেভেলপ করেন, আপনি একটু থিঙ্কিং করার চেষ্টা করলে আপনি কথা বলতে পারবেন। কঠিন কিছুই না, এবং সেটা আমি দেখাবো আপনাদের সম্ভব কিনা। তো প্রত্যেকটা পেইড ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। নতুন যে ব্যাচ 11 তারিখ থেকে হবে, প্রত্যেকটা ব্যাচ এই রাতে হয় যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। আর এইভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি। যারা ফ্রি ক্লাস করছেন, প্রত্যেকটা ক্লাস শেষে আপনারা পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস পাবেন। ইভেন যারা পেইড কোর্সে আসবেন, প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টদেরকে প্রদান করা হবে। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস ইনকেস মিস করেন, আপনি আবার দেখে নিতে পারবেন। আর এই কোর্সটা যারা একদমই দুর্বল, যারা একদম বেসিক থেকে শুরু করতে চান, তারাও করতে পারবেন। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই কোর্সটা সাজানো। এবং টোটাল 70টা ক্লাস, এটা হিউজ ক্লাস। আপনি কোনো কোর্স, কোনো টিচার আপনাকে এটা দিবে না। এবং আমি কিভাবে ক্লাস নিই, এটা আমার এই ফ্রি ক্লাসগুলো করলে আপনারা বুঝতে পারবেন। এখানে হিউজ ক্লাস আপনি পাবেন। এবং প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ ভিত্তিটা মজবুত করতে হবে। সেটা কিভাবে আমি একটু আপনাকে বলি। আমি যদি শুধু স্পোকেন রুলস পড়াই, আমি যদি বলি এটা প্লাস এটা প্লাস এটা, বা ঘরে বসে এটা বলতে হয়, ট্রেনে বসে এটা বলতে হয়, আমি একটা সেন্টেন্স করলাম, আপনি হাজারো সেন্টেন্স এটাতে করতে পারবেন, এভাবে করলে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না, নিজের ক্রিয়েটিভ পাওয়ারটা আসে না। আমি যতটুকু করব অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হয়। বাট যদি বেসিক গ্রামারটা জানা থাকে, অর্থাৎ কম্পালসারি কিছু গ্রামার টপিক যেগুলো আমার মতো করে আমি শেখাবো, এই যে আজকে করালাম, সেটা থেকে রাইটিং দেখালাম, এইভাবে এটা করতে পারলে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ, as well as if you would like to any kinds of cv report, if you would like to face any kinds of viva presentation, যারা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দেন,
বিভিন্ন অফিসে ভাইবা ফেস করতে পারেন না, এই বেসিক গ্রামারটা কম্পালসারি থিংসগুলো জানলে, ভিত্তিটা মজবুত করতে পারলে এটা আপনি অনায়াসে করতে পারবেন ইনস্ট্যান্টলি। একটা সিবি রিপোর্ট, আপনার কম্পোজিশন, প্যারাগ্রাফ, কোনো কনফিউশন ছাড়া, কোনো ডাউট ছাড়া আপনি লিখতে পারবেন। এরপরে কি 30টা ক্লাস থাকে স্পিকিং এর উপর, অর্থাৎ কথা বলার জন্য যা কিছু লাগে, টেন্স, মরাল, সেমি মরাল, এই যেগুলোর কথা বললাম, এগুলো আমি আপনাদের এখান থেকে ধারাবাহিকভাবে শিখাই। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হয় রাইটিং এর উপর, ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটা আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এরপর দেখেন, একটা ভাষা আমি টিচার, আমি শেখালাম, আপনি স্টুডেন্ট শিখলেন, শিখলেই শেষ হয়ে যায় না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে নিজের কাজ করতে হয়। অর্থাৎ লাস্টের ক্লাসগুলো আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি আনার জন্য, জড়তা কাটানোর জন্য 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। সার্টেন টপিকের উপর আমি আপনাদেরকে দিয়ে কনভারসেশন করাবো, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করাবো, এবং টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সার বুঝাই দিব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার। তারপরে কি, তারপরে ওই টপিকের এগেনস্টে আপনি নিজের মতো করে প্রেজেন্টেশন দিবেন, সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব। তো এইভাবে যদি করায়, আপনি কেন পারবেন না? আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন, সেইগুলোকে আবার আপনি স্পিকিং করতে পারবেন। তো 3 মাসের ভিতরেই আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। এটা ইনশাল্লাহ আপনি হবেন। কেন হবেন? আবারও বোঝেন, ফার্স্টে বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন রাইটিং, দেন কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। আমি যদি এগুলো করাই, আপনি কেন পারবেন? ইভেন এটা মুখে বললে বুঝবেন না। আপনি ফ্রি ক্লাসগুলো করেন, আপনার মনে থাকবে, নট পেইড কোর্স। আমার পেইড কোর্সে আসতে হবে না। আপনারা অনেকেই এখানে আছেন যারা বিভিন্ন পেইড কোর্সে ক্লাস করেন, যে কোনো একটা পেইড কোর্সে আপনি ক্লাস করেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, নট পেইড কোর্স। আবারও বলছি, যদি আপনি বেটার কিছু না পান তখন বলবেন, কারণ আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি পরিশ্রম করে পড়াই। তো এই হচ্ছে বিষয়। আর আমার পেইড কোর্সে যারা আসতে চান, সিট খুব বেশি না, 11 তারিখ থেকে ক্লাস শুরু, এখন ভর্তি চলছে, আজকেও অনেকেই ভর্তি হয়েছেন। তো যারা ভর্তি হতে চান, 2,000 টাকা কোর্স ফি পে করে ভর্তি হতে পারবেন। যারা বাইরের দেশ থেকে আসেন তারাও পারবেন। আর এটাও আমি বলছি, যদি একবারে না পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এটা হচ্ছে আমার বিকাশ, নগদ বা রকেট নাম্বার, বা এই যে আজকে যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল যদি হোয়াটসঅ্যাপে কেউ নিতে চান পার্সোনালি, এই দুইটা নাম্বার আমার পার্সোনাল নাম্বার, নিয়ে রাখতে পারেন। সোহাগ স্যার লিখে আপনারা নাম্বার দুটো সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বা যারা কোর্স করতে চান, যারা ইংলিশ এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে চান, বা অন্য যে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, এই দুইটা নাম্বার আপনারা রাখতে পারেন। আবারও বলছি, যদি আপনি মনে করেন যে এই ল্যাঙ্গুয়েজটা আমি দ্রুত ডেভেলপ করতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, বা যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তারা আসতে পারেন। এতটুকু বলতে পারে, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম, অর উইদিন 3 মান্থ, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আই ক্যান অ্যাসিওর ইউ। আর যারা পেইড কোর্সে আসবেন, একদম ফর্মাল ওয়েতে আপনি এখানে ক্লাস করতে পারবেন। আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, অর্থাৎ এই নাম্বারে টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিটটা জানাবেন বা একটা স্ক্রিনশট দিবেন। তারপর আপনাকে একটা আইডেন্টিটি প্রদান করা হবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকবে, যাতে করে আপনি যেহেতু অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপটা ডিলিট হতে পারে। যদি কোনো সমস্যা হয়, এটা আমাকে দেখালে আমি পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে অ্যাড করে নিতে পারবো। একদম প্রফেশনাল ওয়েতে আপনি ক্লাসগুলো করতে পারবেন। এবং আমার লেখা যে বইটা আছে, এই বইয়ের পিডিএফ কপিটা, মানে আমার এই আর একটা বই আছে 139 পেজ শুধু স্পোকেনের উপর, এইটার পিডিএফ কপি আমি যারা পেইড কোর্সে আসবেন তাদেরকে আমি প্রদান করব। জাস্ট এই বইটা সাথে রাখবেন এবং রেগুলার ওয়েতে ধারাবাহিক ক্লাসগুলো করবেন। এই বইতে সব কিছু আছে, আমার নিজের হাতে লেখা, যেভাবে পড়াই সেইভাবেই দেওয়া আছে। আরেকটা বই আমার আছে এখানে, এটা হচ্ছে আহ কোথায় দেখালাম সেটা, এটা হচ্ছে 400 পেজের একটা বই। এখানে হচ্ছে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং, এই বইটার ভিতরে সব আছে। এইটার পিডিএফ ফাইল নেই, কারণ এটা অনেক বড় একটা বই, এটার পিডিএফ ফাইল আমি রাখিনি। এটা 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 অফলাইন, এটার প্রাইস হচ্ছে 400 টাকা, ডেলিভারি চার্জ সহ ঢাকার বাইরে 530 টাকা, ঢাকার ভিতরে 500 টাকা। এটা আজকে অনেকগুলো কপি ডেলিভারি হয়েছে। এখানেও আমি যা যা পড়াই সেইভাবে করা, মানে এই বইটা, এখানে দেখেন বইয়ের নাম দেওয়া স্পিক ইংলিশ উইথ সোনামুখ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে ক্লাস নিয়ে থাকি। তো এই সোনামুখ পরিবার নামের একটা, এটা একটা সংগঠন, একটা সোশ্যাল অর্গানাইজেশন, যারা গ্রামের ছেলে মেয়েদেরকে একটা আলাদা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একাডেমিক শিক্ষার বাইরে বিভিন্নভাবে ইথিক্স, ম্যানার, মরালিটি, নৈতিকতা, এগুলো শেখায়। বিভিন্ন ডক্টরেট নিয়ে এসে বাংলা ইংলিশের ক্লাস নেয়। তো সেখানে আমি 6 দিনের একটা ইংলিশ অলিম্পিয়াড ক্লাস নিয়েছিলাম, এবং তাদের কার্যক্রম দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম। এবং ওদের ওই প্রতিষ্ঠানের নামে আর কি এই বইটা আমি ওদের জন্য লিখেছিলাম। এবং এটাও আমার নিজের হাতে লেখা। এই বইটাতে আমি যা যা পড়াই, যা যা শেখাই, এখানে আপনাদের আপনারা
সবকিছু পাবেন ইন ডিটেলসে। এই দেখেন এই বইয়ের, আমি একটু বলি, দেখেন এখানে আমি উৎসর্গ করছি, দেখেন এই বইটি আমি উৎসর্গ করছি, কি লেখা আছে দেখেন। আহ সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত একজন সিনিয়র অফিসার, ইনি এসপি ছিলেন, শ্রদ্ধেয় জনাব এম কামরুল ইসলামকে তার সান্নিধ্যে না গেলে আমি বুঝতে পারতাম না এই পর্যায়ে এসে একজন ব্যক্তি কতটা উদার, বিনয়ী এবং মহানুভবতার পরিচয় দিয়ে যাচ্ছেন, কতটা পরিশ্রম করে নিজেই গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নার্সিং এবং টেক কেয়ার করে একজন সোনামুখ তৈরি করছেন। আমার বিশ্বাস এই সোনামুখ পরিবার একদিন দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে সম্মান বয়ে আনবে। এদের অনেক কার্যক্রম আছে, তো সেটা নিয়ে আমি পরে এক সময় কথা বলবো আপনাদের। এবং এই বইয়ের যে টাকাটা, যে লভ্যাংশটা, এটা সম্পূর্ণ আমি ওই সোনামুখ পরিবারের শিক্ষার্থীদের, দারিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করে থাকি। মানে এই বইটা যারা নেয়, এটা প্রচুর, আজকেও প্রায় 150 কপির মতো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হয়েছে, গিয়েছে। এটা প্রচুর বিক্রি হয়, হচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমি পরে কথা বলবো। যারা এটা কিনতে চান, অর্ডার করতে চান, তারা করতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর যারা কোর্সে ভর্তি হতে চান, মেইন কথা হচ্ছে এইটা, যদি মনে করেন আপনি ভর্তি হতে পারবেন, হতে চাইলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। আবারও বলছি, আগামী 11 তারিখ, এবং কোর্সের টাইম থাকবে হচ্ছে রাত 10টা থেকে 11টা, অথবা যেহেতু শীতকাল 10টায় অনেক রাত হয়ে যায়, আমি 9:30 থেকে 10:30, এই টাইমের ভিতরে কাভার করব। রাতেই হবে ক্লাসগুলো, ঠিক আছে, যাতে করে আপনারা আপনাদের ডে টু ডে লাইফের সব কাজগুলো কমপ্লিট করে ফ্রি টাইমে ক্লাসটা করতে পারেন। যারা পেইড কোর্স করতে চান, আগামী 11 তারিখ রাত 9:30 থেকে পেইড কোর্সের নতুন ব্যাচ শুরু হবে। যারা ভর্তি হতে চান, হতে পারবেন। আর এই ফ্রি ক্লাসগুলো রেগুলার হইতে করেন, এখন তো ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এখান থেকেও আপনি অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন, আমি এতটুকু বলতে পারি। তো এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে। ও, আর যেটা বলছিলাম, ভার্বের যে ফর্মের কথা বলছিলাম, ভার্ব শিখতে হবে, এটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা করতে পারেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সো আমি রেকর্ডটা এখন অফ করে দিই, তাহলে না হলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।